ভাই আপনাকে হোস্ট করে দিছে। পোস্ট করে দিয়েছে না? আচ্ছা, থ্যাংক ইউ। আমার একটু এই স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু কনফার্ম করো কষ্ট করে, হ্যাঁ? উম, দেখা যাচ্ছে স্ক্রিন? জি ভাই, জি দেখা ভাই, দেখা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ, ঠিক আছে। ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভকামনা মেডিভার্সের সাথে থাকার জন্য, ফিল্ড মেডিসিনের সাথে থাকার জন্য। আমি ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন, বর্তমানে এফসিপিএস ট্রেনিংয়ে আছি কার্ডিওলজিতে। তো আশা করি ইতোমধ্যে আপনারা আমাদের কোর্স আউটলাইন পিডিএফটা পড়েছেন। আমি টেলিগ্রাম গ্রুপে এটা দিয়েছি, কেমন? আচ্ছা। তো বেসিক্যালি আসলে একটা রেকর্ডেড সেশন নেওয়ার কথা ছিল, কিন্তু পরে দেখলাম আপনাদের বেশ কিছু কোয়েশ্চেন অ্যারাইজ করছে, ভাবলাম সরাসরি সেশনটা নেই, তাহলে ইন্টারাকশনটা ভালো হবে ইনশাল্লাহ। তো মোটামুটি আপনাদের সবগুলো কোয়েশ্চেন আমি দেখলাম হোয়াটসঅ্যাপে যারা জিজ্ঞেস করেছেন। মোটামুটি আপনাদের সবচেয়ে বেশি কনসার্নের যে জায়গাটা খেয়াল করলাম, যে নিউ কারিকুলাম এটা নিয়ে আপনারা খুব বেশি টেনসড। এটার কারণ আসলে দুটো, একটা হলো আপনারা আসলে এই কারিকুলাম সম্পর্কে হয়তো এখনও জানেন না, অথবা হচ্ছে কেউ ভালো করে পড়ে দেখেন নাই, হ্যাঁ, বিএমডিসির যে কারিকুলামটা। তো আমার এই স্লাইড প্রেজেন্টেশনে আমি কিন্তু আপনাদের নিউ কারিকুলামটা অ্যাড করে দিয়েছি, কেমন? বিএমডিসি আপনাদের যে সেশন 2027-এ যারা প্রফ দিবেন ইনশাল্লাহ। তো খুব বেশি অস্থির হওয়ার কিছু নাই। এখানে আমি শুরুতেই যদিও এটা একটু দেখাই আপনাদেরকে। আল্লাহুম্মা রাব্বি জিদনি ইলমা রাব্বি শরহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর আস্তাগফিরুল্লাহ নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা দেখেন, আমি প্রথমে একটু আমার এই লেকচারটা শেষ করি, কেমন? তারপরে 15-20 মিনিট পরে আমি আপনাদের কোয়েশ্চেনগুলো নিব, হ্যাঁ? তাহলে ইনশাল্লাহ অনেকগুলো কোয়েশ্চেনই আপনাদের অ্যান্সার পেয়ে যাবেন এই 15-20 মিনিটের কথার মধ্যে। তারপরে আমি আপনাদের থেকে কোয়েশ্চেন নেব ইনশাল্লাহ, হ্যাঁ? তো দেখেন, আমি যদি শুরুতেই আসি, চেঞ্জ আসলে কোন জায়গায় হয়েছে, মানে কেন আমি বলছি যে এখানে টেনশনের কিছু নাই। দেখেন, চেঞ্জটা আসলে এই জায়গাটাতে। এই যে বেসিক ডিফারেন্সটা হলো যে আমরা যারা প্রফ দিয়েছি বা এবার যারা প্রফ দিবে অর্থাৎ আগের কারিকুলামে, সেখানে ব্যাপারটা কেমন ছিল যে আমাদের মেডিসিনে ভাইভা একদিনে হয়ে যেত। একদিনে একদিনে টোটাল আমাদের তিনটা ভাইভা বোর্ড থাকতো। তিনটা ভাইভা বোর্ড, একটা ভাইভা বোর্ড মেডিসিন, 2 নম্বরটাও মেডিসিন ভাইভা বোর্ড, এবং 3 নম্বরটা ছিল আমাদের পেডি ভাইভা বোর্ড। আচ্ছা, তো মেডিসিনের একটা বোর্ডে দেখা যাচ্ছে আপনার এক্স রে দিয়ে শুরু করতো, আর আরেকটা বোর্ডে শুরু হতো আপনার ইসিজি দিয়ে, ঠিক আছে? তো সাইকিয়াট্রি এবং ডার্মার জন্য কিন্তু আলাদা কোনো বোর্ড ছিল না। তো ওই যে মেডিসিনের এক বোর্ডে সাইকিয়াট্রি সার্চ থাকতো, মেডিসিনের দ্বিতীয় নাম্বার বোর্ডে হচ্ছে আপনার ডার্মার সার্চ থাকতো। আবার অনেক সময় এমনও হতো যে যেই সকল মেডিকেল কলেজগুলো ছোট ধরেন, বা দেখা যাচ্ছে স্যার অ্যাভেলেবল না, তখন দেখা যায় কি সাইকিয়াট্রি বা আপনার এই যে ডার্মাটোলজিস্ট থাকতেন না। তো দেখা যায় ওই মেডিসিনের স্যারে দুই একটা ডার্মার প্রশ্ন করতো, খুবই সুপারফিশিয়াল, একজিমা, সোরিয়াসিস, তারপর শেষ। সাইকিয়াট্রি নিয়ে জাস্ট দুই একটা ডেফিনেশন জিজ্ঞেস করে ছেড়ে দিত। কিন্তু এখন ওই জায়গাটা বন্ধ হয়ে গেছে। দ্যাট মিন্স এখন আপনাদেরকে একটু সাইকিয়াট্রি এবং ডার্মাটোলজি ভালো করে পড়তে হবে। কিন্তু পেডিয়াট্রিক্স আসলে এটা খুব একটা চেঞ্জ হয় না। কেন চেঞ্জ হয় না দেখেন, পেডিয়াট্রিক্স আগেও ছেলে মেয়েকে ভালো করেই পড়তে হতো, কারণ পেডিয়াট্রিক্সে কিন্তু আলাদা বোর্ডই ছিল, এখনও পেডিয়াট্রিক্সে আলাদাই বোর্ড আছে, ঠিক আছে? ওকে। তো প্রথম দিন আপনাদের প্রথম দিন ভাইভাতে ডে ওয়ানে আপনাদের জাস্ট ইন্টারনাল মেডিসিনের ভাইভা হবে ইনশাল্লাহ। দেখেন বোর্ডে এখানে আপনার দুইজন স্যার থাকবে, একজন আপনার মেডিকেলের অর্থাৎ ইন্টারনাল, আর একজন বাইরের মেডিকেল থেকে আসবেন এক্সটার্নাল, ঠিক আছে? এটা হচ্ছে মেডিসিন বোর্ড 1। তাহলে এই বোর্ড 1টা শুরু হবে বেসিক্যালি ইসিজি দিয়ে অথবা এক্স রে দিয়ে, যে কোনো একটা দিয়ে আপনাকে বলবে যে হ্যাঁ তুমি এটা দেখো। ধরেন আপনাকে দিয়ে দিল এসটি এলিভেটেড, মানে একটা এমআই এর গ্রাফ দিল, হ্যাঁ? তো তখন আপনি বললেন যে স্যার হ্যাঁ এটা অ্যাকিউট এসটি এলিভেটেড ইনফেরিয়র এমআই। তারপর ওইখান থেকে স্যার আস্তে আস্তে কার্ডিওলজিতে ঢুকে যাবে, সেখান থেকে এরপর আপনাকে আদার্স যে সকল প্রশ্নগুলো স্যারে করবে। তারপরে আপনি এই বোর্ডটা থেকে বেরিয়ে আসলেন, ফাইন। এরপরে আপনাকে আবার ডাকবে দ্বিতীয় বোর্ডে, এই যে বোর্ড 2। তো বোর্ড 2টা শুরু হবে আবার কি দিয়ে? যদি আপনার প্রথম বোর্ড ইসিজি দিয়ে শুরু হয়, তাহলে বোর্ড 2 শুরু হবে এক্স রে দিয়ে। তখন আপনাকে স্যার একটা এক্স রে দিবে, মোস্ট কমনলি এটা আমাদের চেস্ট এক্স রে দেওয়া হয়। ধরেন আপনাকে পালমোনারি টিউবারকুলোসিসের একটা এক্স রে শুরু করবে এক্স রে দিয়ে। তো আপনি যখন এটা প্রেজেন্ট করলেন, করার পরে স্যারে সেখান থেকে টিবি থেকে প্রশ্ন করা শুরু করলো। এরপর আস্তে আস্তে স্যারে ঢুকতে ঢুকতে কিছু কিছু কোয়েশ্চেন করবে, এবং ভাইভাতে কিন্তু আসলেই খুব ডিপে যাওয়ার সুযোগ নাই, হ্যাঁ? এবং লেকচার আমরা এটা আপনাদেরকে বারবার বলেছি, এবং যারা লেকচার করবেন তখন দেখবেন। সো ভাইবা বিষয়টা হলো, এখানে খুব বেশি ডিপে জিজ্ঞেস করার সুযোগ নাই, কিন্তু এখানে খুব
মানে বেসিক জিনিসপত্রগুলো জিজ্ঞেস করে যে আপনার গ্রস বিষয়গুলো ক্লিয়ার আছে কিনা। ওকে, গেল। তাহলে আপনারা ডে ওয়ানের দুইটা বোর্ড শেষ করলেন, একটা ইসিজি বোর্ড, একটা এক্স রে বোর্ড। ওকে, তারপর হচ্ছে ডে টু। এই যে এটা এখান থেকে হচ্ছে চেঞ্জটা, আমরা প্রথম দিনেই তিনটা বোর্ড ফেস করে ফেলতাম, অর্থাৎ তৃতীয় নাম্বার বোর্ডে আমরা পেডি দিতাম। কিন্তু এখন আপনাদের একদিনে ইন্টারনাল মেডিসিন শেষ। এরপর দ্বিতীয় দিন আপনারা কি করবেন, বোর্ড টু ফেস করবেন এই ডে টুতে। তখন সেখানে আপনাদের আবার আগের মতো দুইটা ভাইবা বোর্ড থাকবে। একটা ভাইবা বোর্ড হচ্ছে পেডি, সেখানে আপনার কলেজের একজন এক্সটার্নাল থাকবেন এবং সরি, আপনার কলেজের ইন্টারনাল থাকবেন এবং বাহির থেকে একজন এক্সটার্নাল আসবেন, দুজনই পেডিয়াট্রিশিয়ান। তো এখানে হচ্ছে আপনাকে পেডি থেকে প্রশ্ন করবে। অর্থাৎ প্রথমে একটা এখানে টেবিল থাকে এবং টেবিলের মধ্যে ওই যে বিভিন্ন গ্রোথ চার্ট, ভিটামিন এ ক্যাপসুল, হ্যাঁ, ইনস্ট্রুমেন্টগুলো থাকে। ইনস্ট্রুমেন্টটা বলবে যে এটা কি, এটা কি, এটা ইয়া কি, আইএমসিএ থেকে প্রশ্ন করে তারপরে বিভিন্ন এক্স রে দিতে পারে, কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম এরকম। এরপরে স্যার হচ্ছে আপনাকে পেডির প্রশ্ন করা শুরু করবে। ফাইন, তাহলে পেডির বোর্ডটা গেল। বোর্ডে বোর্ড বি কি, এই যে এটা হচ্ছে কমপ্লিটলি নতুন, আগে এরকম বোর্ড বি নামে কিছু ছিল না। বোর্ড বিতে আপনার একজন হচ্ছে গাইডলাইনে যেটা বলছে বিএমডিসি কারিকুলামে, যে বোর্ড বিতে দুইজন স্যার থাকতে হবে। একজন হলো, ধরেন আপনার মেডিকেলে ডার্মাটোলজিস্ট অ্যাভেলেবল ধরেন, তাহলে আপনার মেডিকেল থেকে আপনার ইন্টারনাল হিসেবে ডার্মাটোলজিস্ট থাকবেন এবং এক্সটার্নাল উনি থাকবেন হচ্ছে সাইকিয়াট্রিস্ট। হ্যাঁ, তাহলে সাইকিয়াট্রিস্ট এবং ডার্মাটোলজিস্ট দুজনই থাকবেন আপনার বোর্ড বিতে, ডে টু এর বোর্ড বিতে। তার মানে কথাটা বুঝেন, আগে যেখানে আপনার সাইকিয়াট্রি এবং ডার্মাটোলজি অ্যাডজাংটিভ হিসেবে ছিল ভাইভাতে, অর্থাৎ এমনও আমরা পেয়েছি, যেমন আমার ক্ষেত্রে হচ্ছে আমাকে সাইকি থেকে প্রশ্ন করেই নাই। হ্যাঁ, ফলে পোলাপাইন ম্যাক্সিমাম, আপনারা যদি সিনিয়রদের থেকে খবর নেন, তারা কি করতো, তারা সাইকিয়াট্রি এবং ডার্মাটোলজি পড়তোই না। আগের ব্যাচগুলোতে ওরা কি করতো, ওরা ওই একটু আগে করে চলে যেত, 2-3 ঘন্টা আগে ওই ডেমো নিয়ে কোনো রকম সুপারফিশিয়াল পড়ে পাশ করে ফেলতো। এবং স্যারদের একটা টেন্ডেন্সি ছিল যে ডার্মা এবং সাইকি থেকে ছেলেমেয়েরা যদি প্রশ্ন না পারে, ফেল নির্ভর করে না। কিন্তু এখন যখন আলাদা করে একটা বোর্ডই হয়ে গেল আপনার ডার্মা এবং সাইকি, দ্যাট মিনস এখানে যদি কেউ ভালো করতে না পারে, সে কিন্তু সবগুলো মিলে ফেল করে যাবে। সো এখন কি করতে হবে, পড়া কি বেশি হয়ে গেছে? না, বেশি হয় নাই। অর্থাৎ আগে যে ফাঁকিবাজিটা করতো, এখন আপনারা শুধু সেই ফাঁকিবাজিটা করবেন না, এটাই আপনাদের হিউজ সিলেবাস এখানে অ্যাড হয় নাই। গেল, এটা হচ্ছে একটা চেঞ্জ। ভাইবা বোর্ডে 2 দিনে হবে একদিনের পরিবর্তে, এবং ডারমাসাকে আলাদা একটা বোর্ড হবে, এবং এটাতে ফেল করলে টোটাল আপনার এই যে 4টা ভাইবা বোর্ড দিবেন সবগুলো ফেল হয়ে যাবে। ওকে, আরেকটা চেঞ্জ, যেটা সেকেন্ড চেঞ্জ, যেটা আপনাদের নিউ কারিকুলামে এসছে, সেটা হলো আগে আমরা কি করতাম, আগের কারিকুলামে আমরা টোটাল 5টা শর্ট কেস দিয়েছিলাম, 5টা শর্ট কেস। 5টা শর্ট কেজের মধ্যে 2টা ছিল পেডির শর্ট কেস আর 3টা ছিল মেডিসিনের শর্ট কেস। ওইখানের মধ্যে আবার একটা ডার্মার ছিল। দ্যাট মিনস 2টা মেডিসিনের শর্ট কেস, একটা ডার্মা, টোটাল 3টা হলো পেডি থেকে 2টা শর্ট কেস, মোট 5টা শর্ট কেস আমরা দিয়েছিলাম। কিন্তু আর সাথে ছিল একটা লং কেস, শুধুমাত্র মেডিসিন থেকে একটা লং কেস। ওকে, তার মানে আগের কারিকুলাম ছিল একটা লং কেস আর 5টা শর্ট কেস। এখন আপনাদের যেটা হচ্ছে, ওই যে ডে ওয়ান যেদিন আপনারা ইন্টারনাল মেডিসিনে 2টা বোর্ড ফেস করবেন, সেদিন আপনাদের এই যে এই লং কেজ আর শর্ট কেজটা ফেস করবেন। অর্থাৎ প্রথমে আপনাদেরকে স্যারে কি করবে, খাতা দিয়ে লং কেজে পাঠিয়ে দিবে বোর্ডে, ওই আপনারা বেডে চলে যাবেন, বেডে গিয়ে আপনারা লং কেজটা লেখা শুরু করবেন। তাহলে প্রথম দিন আপনারা একটা মেডিসিনের লং কেজ দিবেন, অর্থাৎ এটা হতে পারে টিউবারকুলোসিস, সিওপিডি, ক্রনিক হার্ট ফেলিওর, যাই হোক একটা লং কেজ থাকবে। ইন দ্য মিন টাইম এই লং কেজ লেখার মাঝখানে মাঝখানে আপনাদেরকে আপনাদের রেজিস্টার স্যার ডাকবে, ডেকে ডেকে ওই যে বোর্ডগুলো ক্লিয়ার করবে। ধরেন আপনি লং কেজ লেখা শুরু করলেন, ইন দ্য মিন টাইমে আসো, তুমি আসো, তোমার বোর্ডে শুরু হয়েছে। তো লং কেজ অর্ধেক লেখার পরে আপনি কি করলেন, বোর্ডে দিয়ে আসলেন, দিয়ে এসে আবার আপনি লং কেজটা লেখা শুরু করলেন। এরপর আবার 10-15 মিনিট পরে আবার ডাকবে, "এই আসো, তোমার বোর্ড বি শুরু হয়েছে।" এরপর আবার আপনি বোর্ড বি ফেস করে আসবেন, এরপর আবার এসে লং কেজ লেখা শুরু করবেন এবং স্যারের জন্য অপেক্ষা করতে থাকবেন। ইন দ্য মিন টাইম স্যার আসবে, স্যার এসে আপনাকে লং কেজের ভাইভা থেকে জাস্ট কয়েকটা ক্রস কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। আর কি ছিল, এই যে ডে ওয়ানে আপনাদের 3টা শর্ট কেস থাকবে, এবং দেখেন এই 3টা শর্ট কেজই হচ্ছে আপনাদের কিসের, ইন্টারনাল মেডিসিনের। তাহলে এই 3টে শর্ট কেস থেকে সাধারণত কিভাবে স্যাররা সিলেক্ট করে, একটা জেনারেল এক্সামিনেশন থাকে, যে ডু দ্য জেনারেল এক্সামিনেশন অফ দিস জেন্টেলম্যান। তাহলে একটা জেনারেল এক্সামিনেশন করলেন, তারপরে আরেকজন স্যারের কাছে যাবেন, উনি বলবে যে অস্কালটেড দ্য চেস্ট ফ্রম ব্যাক। তাহলে আপনারা চেস্ট পিছন থেকে, এবং আমি প্রত্যেকটা লেকচার কিন্তু দিয়ে দিয়েছি আপনাদের ইনশাল্লাহ, এবং এগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তারপর আরেকটা বোর্ডে যাবেন, তখন স্যার ওখানে কি বলবে, যে ওকে পালপেট দ্য লিভার। হ্যাঁ, তাহলে দেখেন একটা জেনারেল এক্সামিনেশন থাকবেই, ধরে নেন ইনশাল্লাহ নিশ্চিত। এবং অন্য দুইটা হয় অ্যাবডোমেন পালপেট করতে দিবে, নাহলে লিভার পালপেট, নাহলে স্প্লিন পালপেট, নাহলে বলবে যে তুমি জাস্ট আমাকে এরিয়াটা দেখাও, পেরিফেরাল পালসগুলো এক্সামিন করে দেখাও, না হলে বলবে তুমি জাস্ট আমাকে লিম্ফ নোটগুলো দেখাও। ঠিক আছে, এইভাবে এরপর দেখার পরে 2-1টা ক্রস কোশ্চেন করে শেষ। ওকে ফাইন, তাহলে ডে ওয়ানে আপনারা এখানে একটা লং কেস লিখলেন, ফেস করলেন, 3টা শর্ট কেস ফেস করলেন, এবং 2টা বোর্ড ফেস করলেন। তারপর ডে টুতে গিয়ে আপনারা কি করলেন,
এক্স্যাক্টলি। পেডি থেকে আবার একটা লং কেস, যেমন এটা আগে ছিল না। আগে শুধু পেডি থেকে 2টা শর্ট কেস ছিল। এখন পেডিতে একটা লং কেস। তাহলে কি পড়া বেশি হয়ে গেল? বেশি হয় নাই তো। কারণ পেডি লং কেস দিবে কি? পেডি লং কেস আছেই, আর কি আছে? নেফ্রোটিক সিনড্রোম আছে, এটা দিবে। তারপরে ডিহাইড্রেশনের একটা বাচ্চাকে শোয়াই দিবে। কেমন? তারপরে হচ্ছে স্যামের একটা বাচ্চা দিয়ে দিবে, প্রোটিন ম্যালনিউট্রিশনের এটা। তাহলে লং কেসটা আপনারা ফেস করলেন। এরপর 2টা শর্ট কেস থাকবে। একটু কাইন্ডলি মাইকটা মিউট করেন, মাইকটা একটু মিউট করেন প্লিজ। যে আছে ওনাকে একটু মেনশন করেন প্লিজ। তারপরে 2টা শর্ট কেস ফেস করবেন আপনারা। হ্যাঁ, 2টা শর্ট কেস। তো 2টা শর্ট কেস থেকে কি হবে? ওই যে ধরেন আপনাকে স্যারে বলবে যে জেনারেল একটা একটা জেনারেল এক্সামিনেশন থাকবেই, এটা ধরে নেন ইনশাল্লাহ। বাচ্চার ক্ষেত্রে একটা জেনারেল এক্সামিনেশন থাকবে। তারপরে হচ্ছে একটা ডিহাইড্রেশনের বাচ্চা থাকবে। ওইটা ডিহাইড্রেশন দেখে আপনাকে এরপরে স্যার আইএমসি থেকে কয়েকটা প্রশ্ন করবে। তাহলে এই যে অর্থাৎ এখানে এক্সট্রা করে যেটা যোগ হলো, শর্ট কেসটা আগেও 2টা ছিল, এখনো 2টা, শুধু পেডিতে নতুন চেঞ্জ আসলো। এখানে একটা লং কেস আপনাকে ফেস করতে হবে, এটা ভয়ের কিছু নাই। এটা আমরা আপনাদেরকে দেখাই দিব। তাহলে এখানে একটা লং কেস নতুন আসছে, আর এখানে ডার্মা সাইকের উপর আলাদা করে ইম্পর্টেন্স যোগ হয়েছে। এই হচ্ছে আপনাদের নিউ কারিকুলাম। আর কোনো কিছু নতুন করে চেঞ্জ হয় নাই, ঠিক আছে? আর রিটেনের মধ্যে যদি দেখেন, রিটেনে অলমোস্ট আগের মতোই, রিটেনে খুব সিগনিফিকেন্ট কিছু চেঞ্জ আসে নাই। অর্থাৎ এই যে পেপার 1, পেপার 2, পেপার 2-র মধ্যে পেপার 1টা আগের মতোই আছে, জাস্ট এখানে আপনার 2টা গ্রুপ থাকবে। পেপার 2-তে এসে এই যে আমাদের পেডি, পেডি থেকে আপনার একটা পুরা গ্রুপ হবে। আর আরেকটা গ্রুপ হচ্ছে ইন্টারনাল মেডিসিনের, এই যে ইন্টারনাল মেডিসিনের পেপার 2 পোর্শনটা, পাশাপাশি আমাদের যে পয়জনিং, ডার্মাটোলজি, সাইকিয়াট্রি, এগুলো মিলে এটা হবে। তো এখানে আসলে আগের কারিকুলামের সাথে খুব একটা চেঞ্জ আসে নাই। সো এই হচ্ছে ব্যাপারটা। ওই যে ভাইভাতে গিয়ে চেঞ্জটা আসছে। সো এগুলো নিয়ে আপনারা ওরিড হওয়ার কিছু নাই। এখন আসেন, যেহেতু আমাদের আলাদা করে ডার্মাটোলজি এবং পেডিয়াট্রিক্স, সাইকিয়াট্রি, এগুলোকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, এই কারণে আমরা এখানে কিছু নতুন টপিকস ইনশাল্লাহ পড়াবো এই সেশনে, যেটা আগের সেশনে লাগবে না। যেমন আমরা নিওনেটোলজি এবং পেডিয়াট্রিক্সে কিছু নতুন টপিকস যোগ করেছি, এগুলো পড়লে ইনশাল্লাহ সব কাভার হয়ে যাবে। প্লাস এই যে সাইকিয়াট্রিতে আমরা এখানে আলাদা করে একটু ইম্পর্টেন্স দিব, এই টপিকসগুলো আমরা কাভার করব। ডার্মাটোলজিতেও আমরা একটু কিছু নতুন কেস যোগ করেছি, এগুলো আমরা ইনশাল্লাহ পড়াবো। এর মধ্যে আপনাদের হয়ে যাবে যদি আপনারা এগুলো ভালো করে, আমরা যা পড়াই এটা যদি পড়ার পরে নিজেরা নিজেদের মতো করে প্রফের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করতে পারেন। তো একটা জিনিস আপনাদের অনেকের আমি দেখলাম যে সব কিছু মানে মেন্টর আপনাকে তৈরি করে দিবে না, এটা মাথায় রাখবেন। যে দেখেন, এক একটা লেকচার পড়ানোর পরে এক একটা লেকচার তৈরি করে আমার কাজ হচ্ছে আপনার টেক্সট বুকগুলোর আপনার যে প্রেশার, এগুলো আমি নিয়ে নিব। কিন্তু এগুলো নেওয়ার পরে আপনার কলেজে যে গাইড বইটা ফলো করা হয়, এই গাইড বইটাকে এক্সামের জন্য রেডি করা, এটার কমপ্লিট রেসপন্সিবিলিটিস আপনার। যে এই কাজটা করবে না তার আসলে কোর্স করার দরকার নাই। কারণ আমি সব কাজ করে দিব, এতে করে আপনার কোনো উপকার হবে না। আচ্ছা, এখন আসি যে আমাদের আপনাদের সেকেন্ড যে কোয়েশ্চেনটা দেখলাম, যে ভাইয়া আমি তো বুঝতেছি না যে কোন সিরিজ দিয়ে ক্লাস শুরু করব। মানে এখানে তো সবগুলোই আছে, এখন কোনটা দিয়ে শুরু করবো? আচ্ছা, শুরু করার যে নিয়মটা, এটা অলরেডি আমি মনে হয় একটা পোস্টও দিয়েছি, ইউটিউবে একটা ভিডিও আছে, সেটা হলো আপনারা সিকোয়েন্সিয়ালি শুরু করবেন। অর্থাৎ ওয়েবসাইটে যেইভাবে দেওয়া আছে, কার্ডিওলজি দিয়ে শুরু করেছি, কার্ডিওলজি থেকেই শুরু করবেন। তাও একটু লিখে রাখতে পারেন যে প্রথমে ইনশাল্লাহ কার্ডিওলজি ক্লাসগুলো করবেন। কেন কেন এই সিকোয়েন্সটা মানতে হবে দেখেন, কারণ মেডিসিন হচ্ছে অনেক কোরিলেশনের ব্যাপার। অর্থাৎ আমি যখন কার্ডিওলজি আপনাদেরকে পড়িয়েছি আলহামদুলিল্লাহ, ধরেন প্রায় 13-14টা ক্লাস নিলাম, তো ওখানে আমি যখন আবার রেসপিরেটরি পড়াবো, তখন রেসপিরেটরি পড়াতে গিয়ে আমি অনেক কিছু এভাবে বলি যে এটা কার্ডিওলজিতে এত নম্বর লেকচার আপনাদের বলেছি। তাহলে কেউ যদি কার্ডিও না করে ডিরেক্ট রেসপিরেটরি করা শুরু করে, তাহলে সে কিন্তু এই জিনিসটা বুঝবে না। এই কারণে সিকোয়েন্সটা ফলো করা জরুরি। তাহলে প্রথমে আপনারা কার্ডিওলজি শুরু করবেন, তারপরে ইনশাল্লাহ রেসপিরেটরি শুরু করবেন, ঠিক আছে? তারপরে গ্যাস্ট্রোএন্টেরোলজি, তারপরে হেপাটোলজি, তারপরে হচ্ছে আপনারা শুরু করবেন রিউম্যাটোলজি, অথবা হচ্ছে এন্ডোক্রাইনোলজি, যে কোনো একটা শুরু করলে হবে। এন্ডোক্রাইনোলজি শুরু করেন, তারপর হচ্ছে রিউম্যাটোলজি শুরু করেন, এরপরে বাকিগুলা দেখতে থাকবেন, ঠিক আছে? হেমাটোলজি আর নিউরোলজিটা একটু শেষে করবেন, সবার শেষে করবেন। ওকে, ফাইন। অর্থাৎ ওয়েবসাইটে যে সিকোয়েন্সটা আছে, এই সিকোয়েন্সটা ফলো করলে আপনার হয়ে যাবে। এখন আসি যে ক্লাসগুলো আপনারা করার সময় কিভাবে করবেন। তো সেটা হলো যে আপনাদের নতুন যে ডেভিডসনটা আসবে ইনশাল্লাহ, সেটা আসলে আমার মনে হয় না জুলাইয়ের আগে আসবে। ম্যাক্সিমাম জায়গায় জুলাইয়ের কথা বলছে। তো এখন আপনারা কি করবেন? এখন আসলে আপনাদের কোনো বই কেনার দরকার নাই। শুধু শুধু 2,000 টাকা দিয়ে বই কেনার দরকার নাই। যেটা করবেন, গাইডটা কিনে ফেলেন। আপনাদের যেই মেডিকেলে যেই গাইড বই ফলো করে, ওই গাইড বইটা কিনে ফেলেন। কেন কিনবেন না ডেভিডসন? কারণ আমার নোটটা হচ্ছে ডেভিডসনের প্রত্যেকটা পেজ আমার নোটে ইনসার্ট করা আছে। তো আপনারা কি করবেন? আপনারা পিডিএফটা পড়বেন লেকচার করার সময়, পড়ার পরে গাইডটা আপনারা প্রফের জন্য রেডি করে ফেলবেন। কিভাবে রেডি করবেন আমি একটু পরে দেখাচ্ছি। ওকে, সো আপনারা এখন নতুন এই পুরান ডেভিডসন যেটা আছে 24th, এটা কিনবেন না, 25-এর জন্য অপেক্ষা করবেন। ইন দ্য মিন টাইম আপনারা আমার লেকচার নোটের পিডিএফগুলো দেখবেন, প্লাস হচ্ছে ক্লাস করবেন। আর ক্লাস শেষে অবশ্যই
গাইডটাকে প্রফেট রিটেনের জন্য সাজিয়ে ফেলবেন। ওকে ফাইন, এটা হচ্ছে আপনাদের বইয়ের কনফিউশনটা ইনশাল্লাহ শেষ। এখন আসি যে ক্লাসগুলো কিভাবে করবেন। ক্লাসের ক্ষেত্রে আপনারা কোনো নোট করবেন না ভুলেও, এবং ক্লাস করার সময় প্রথমেই মাথায় সেট করবেন যে আমার ক্লাসে 100টা লাইন আমি বলবো, কিন্তু আপনি ওখান থেকে নেবেন শুধুমাত্র 20 লাইন। দ্যাট মিন্স আমার ক্লাস নোটগুলা কেউ আমার ক্লাস করা ছাড়া সে দেখলে মানে পড়তে গেলে সে ডিপ্রেসিভ শকে চলে যাবে, এবং এটা দরকারও নাই। অর্থাৎ আমার নোটগুলা এখানে এ গ্রেডের স্টুডেন্ট, অর্থাৎ যারা একদম মানে আতেলের শেষ লেভেলে, ওদের জন্য এটা। আবার যারা একদম মাইকেল বলে মেডিকেলে, আপনারা মাইকেল বলেন, মাইকেলদের জন্য এটা। সো যেই যে যার লেভেল অনুযায়ী এই নোট থেকে ইনশাল্লাহ বেনিফিটেড হবে। সো আমার ক্লাসটা হচ্ছে অ্যাভারেজ করে নেওয়া। অ্যাভারেজ কেমন? অর্থাৎ এখানে আমি এমনভাবে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করেছি যে একটা ফার্স্ট বেঞ্চের স্টুডেন্টসও যাতে বেনিফিটেড হয়, আবার যার আগের ল্যাকিংস আছে সেও যাতে বেনিফিটেড হয়, ঠিক আছে? সো ক্লাস করার সময় আমি শুধুমাত্র আমার মুখ দিয়ে যে কথাগুলো বলবো, আপনারা শুধুমাত্র সেগুলোকেই ফোকাস করবেন। আমার নোটটা পুরোপুরি পড়তে যাবেন না, ভুলেও না। ওকে, তারপরে আসেন যে নোটের সময় মানে ক্লাসগুলো করার সময় আপনারা নিজে থেকে কোনো নোট করার প্রয়োজন নাই, ঠিক আছে? আমি যদি মাঝে মাঝে লেকচারে বলি যে এটা একটু লেখেন, ওইটা জাস্ট একটু লিখবেন, নাইলে কোনো নোট করবেন না। গেল, ক্লাসটা শুধু মনোযোগ দিয়ে করবেন। আচ্ছা, এখন ধরেন ক্লাসটা শেষ, আপনার ক্লাসটা করা শেষ হয়ে গেল। তাহলে ক্লাস করা শেষে আপনি আবার কি করবেন দেখেন, এখানে আমি আপনাদেরকে 5টা গোল্ডেন স্টেপ দিয়েছি। এটা যে কোনো প্রফের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে, যে এই 5টা স্টেপ যদি কেউ মানে তাহলে সে ইনশাল্লাহ তার বেসিকও ভালো হবে, পোস্ট গ্রাজুয়েশনে একবারও হবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি যেটা প্রফ একবারে পাস হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে কি করতে হবে দেখেন, আমার লেকচার নোটগুলোতে আমি টোটাল 3টা কালার ইউজ করেছি। একটা হলো আকাশি কালার, স্কাই ব্লু, আরেকটা হলো গ্রিন কালার, আরেকটা হলো পিঙ্ক কালার। স্কাই ব্লু যেটা, এটা হলো গ্রেড 1, মানে এটা হচ্ছে সময় পেলে পড়বেন, হ্যাঁ, নাইলে পড়বেন না। আর গ্রিন কালারটা ইম্পর্টেন্ট, দ্যাট মিন্স প্রত্যেক স্টুডেন্ট নোটের গ্রিন গ্রিন যে লাইনগুলো এগুলো পড়বেন, আর আমি ক্লাস নেওয়ার সময় গ্রিন লাইনগুলোই পড়াইছি। সো গ্রিন লাইনগুলো ইম্পর্টেন্ট, মানে এগুলো পড়তেই হবে আপনার। আকাশি লাইন যদি সময় পান, ভালো লাগে, মন দিল ভালো থাকে, পড়বেন, নাহলে পড়ার দরকার নাই। আর যেটা না পড়ে স্যারের সামনে যাওয়া যাবে না, মানে ফরজ, সেটা হলো পিঙ্ক, মানে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওটা মিস করলে ফেল নিশ্চিত এরকম। তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পিঙ্ক কালার, তারপরে ইম্পর্টেন্ট সেটা হলো গ্রিন কালার। অর্থাৎ সবাই গ্রিন কালার এবং পিঙ্ক কালারের হাইলাইট লাইনগুলো পড়বেনই। আর সময় পেলে ভালো লাগলে আকাশি কালার পড়বেন, না পড়লেও সমস্যা নাই। এটা হলো কালার কোডের ইম্পর্টেন্সটা বললাম। ওকে, তাহলে এখন আপনি আমার ক্লাস করার সময় কিভাবে করবেন, এটা আমি বিভিন্ন স্টুডেন্টকে বিভিন্নভাবে বলি। যেমন দেখেন, ক্লাসগুলো ধরেন আপনার হার্ট ফেলিউরের উপর আমি আলহামদুলিল্লাহ ক্লাস নিয়েছি 2টা, প্রায় হচ্ছে 2 ঘন্টা 40 মিনিট অথবা 3 ঘন্টার মতো ক্লাস। তাহলে একটু একটু কষ্ট করে মিউট করেন প্লিজ। তো এখন এই ক্লাসটা আপনার কিন্তু একবারেই করতে হবে না। হ্যাঁ, প্রি রেকর্ডেড ক্লাসটা নেওয়ার একটা অ্যাডভান্টেজ হলো এটা। তো ধরেন আপনি দেখলেন যে আচ্ছা ভাইয়ার হার্ট ফেলিউর ক্লাসটা আমি আজকে 3 দিনে শেষ করব, 3 দিনে। তো আপনি কি করবেন, আপনি প্রতিদিন 30 মিনিট করে ক্লাস করেন, 30 মিনিট। আজকে 30 মিনিট করলেন, হ্যাঁ, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে রাত্রে আবার 30 মিনিট করলেন, 1 ঘন্টা ক্লাস শেষ। তো 30 মিনিট ক্লাস করা শেষে আমি তো নোটে কদ্দূর পড়াইছি আপনি জানেন, এরপর আমার নোটটা একটু চোখ বুলান, স্পেশালি গ্রিন কালার এবং পিঙ্ক কালারটা শেষ। তারপরে রাতে আবার 30 মিনিট ক্লাস করলেন, ওই 30 মিনিটে যদ্দূর পড়াইছে নোট থেকে ওদ্দূর আবার পড়ে নেন, শেষ। আজকে আর পড়বেন না, আজকে আপনি আপনার বাকি যে গাইনি সার্জারি দেখেন, আপনি কিন্তু এখানে মেডিসিন স্পেশালিস্ট হইতে আসেন নাই, আপনি আসছেন ফাইনাল প্রুফ একবারে পাশ করা এবং মেডিসিনের কনসেপশন ক্লিয়ার করার জন্য। সো আপনি শুধু মেডিসিন নিয়ে পড়ে থাকলে হবে না, কারণ দিন শেষে আপনাকে প্রফ ঠেকাইতে হবে, এটা মাথায় রাখবেন। সো অবশ্যই সার্জারি এবং গাইনির উপরে যাতে অবহেলা না হয়, এটা মাথায় রাখতে হবে। তো আপনি দিনের বাকি অংশ অন্যান্য সাবজেক্টগুলো পড়েন, গেল। তারপর কি করবেন, এরপর দিন আবার 30 মিনিট সকালে ক্লাস করলেন, বা যখন আপনার সময় হয় আর কি। তারপর আবার রাত্রে 30 মিনিট করলেন, এইভাবে করে ভেঙে ভেঙে ক্লাসটা করলে আপনাদের বোরিংনেসটা আসবে না। এবং প্রি রেকর্ডেড ক্লাস নেওয়ার আরেকটা কারণ আছে, লাইভ ক্লাস নিতে গেলে দেখা যায় যে অনেক ইম্পর্টেন্ট কথা মাথা থেকে ছুটে যায়। মানে লাইভ ক্লাস তো আমরা আগে নিতাম, নিতে গেলে দেখা যায় অনেক ইম্পর্টেন্স কথা ক্লাস নেওয়ার সময় মাথায় থাকে না, কিন্তু প্রি রেকর্ড ক্লাস নেওয়ার সময় আলহামদুলিল্লাহ অনেক ভালো ডেলিভারি দেওয়া যায়। মানে কোনটা কিভাবে আসবে না আসবে এগুলো অ্যাড করে দেওয়া যায়। প্লাস লাইভ ক্লাস নিতে গেলে দেখা যায় আপনাদের প্রথম দিকে অনেক আগ্রহ থাকে, আপনারা 5 জন 10 জন আসেন, এরপরে 2 জন 3 জন আসেন, তখন আসলে মেন্টর যারা পড়ায় যখন দেখে 2 জন 3 জন স্টুডেন্ট, ওনারা আর স্পৃহা পায় না, পড়ায় মজা পায় না। সো এই হচ্ছে একটা কথা। প্লাস আর একটা কথা হলো যে রেকর্ড ক্লাসগুলোর কোয়ালিটি অনেক ভালো হয়। যেমন আমি আইপ্যাডে রেকর্ড করি, সাউন্ড কোয়ালিটিটা ভালো হয়, এইচডি কোয়ালিটিটা এটা প্রোভাইড করতে পারে। কিন্তু লাইভ ক্লাস নিলে সেটা জুমে রেকর্ড হয়, এবং এখানে এই যে বিভিন্ন সময় মাইক অন হয়ে যায়, কারো ইন্টারাপশন হয়, কারেন্ট চলে যায়, নেট ইন্টারাপশন করে। সো ক্লাস কোয়ালিটিটা ফল করে। এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আল্লাহর রহমতে কেউ
রেকর্ডেড ক্লাস নিয়ে আমাকে কমপ্লেন দেয় নাই, বরঞ্চ আমি যখন ভোট নেই, মাঝে মাঝে আমি ভোট নেই হোয়াটসঅ্যাপে, সবাই বলে ভাইয়া আপনি রেকর্ডেড ক্লাসই নেন। এটার কারণ হলো আপনারাও বিজি থাকেন, আমিও বিজি থাকি। সো প্রি রেকর্ডেড ক্লাসগুলোর অ্যাডভান্টেজ হলো এখানে, আর লাইভ আসলে মানুষজন করে না, আগে পরে দেখলাম যেটা। তো এই হলো ব্যাপার। তাহলে আমরা কি বললাম, আমাদের ক্লাসগুলো আপনারা ভেঙে ভেঙে করবেন। আচ্ছা গেল। এখন দেখেন, তাহলে মনে করেন আপনারা আমার ক্লাসটা পুরোপুরি শেষ করে ফেলছেন, ঠিক আছে? ওকে, অর্থাৎ আমার ক্লাস আপনাদের শেষ, নোটটাও পড়া হয়ে গেল। এখন আপনি কি করবেন, এই যে দেখেন, এখন আপনার কলেজে স্যারে আসলো, এসে স্যারে বিসমিল্লা করে লেকচার স্লাইড খুললো, খুলে উনি জাস্ট সংবাদ মাধ্যমের মতো পড়ে গেল। তারপরে এই হচ্ছে একটা কষ্টের জায়গা, যে এটা আমি স্যারদের দোষ দিচ্ছি না, কারণ দেখেন আমি একটা হার্ট ফেলিউর লেকচার পড়ানোর জন্য আমি আপনার থেকে 3 ঘন্টা সময় নিছি, স্যার কি চাইলেও এই সময়টা পাবে? পাবে না। তো স্যারদের আসলে কিছু করার নাই। গেল, যাই হোক, তাহলে লেকচার স্লাইডগুলো করার সময় আপনারা এক্সট্রা কোনো হেডেক নেবেন না। কেন নেবেন না? কারণ আপনার মাথায় থাকবে যে স্যার যে লেকচার স্লাইডটা পড়াচ্ছে, আমরা যেটা করতাম, আমরা স্যারদের থেকে আগে পারমিশন নিয়ে নিতাম। স্পেশালি যদি টিচার ম্যাডাম হতেন, তাহলে ম্যাডামের পারমিশন নিতাম আগে, যে ম্যাডাম আপনার ক্লাসে কি আমরা ছবি তুলতে পারবো কিনা স্লাইডের। হ্যাঁ, যদি ম্যাডাম পারমিশন দিতেন আমরা ছবি তুলতাম, নাহলে তুলতাম না। আর মেল টিচার হলে তো কোনো প্রবলেম নাই, আমরা জাস্ট ওই, অথবা কিছু আতেল থাকে না, মাইকেলের কাজ হচ্ছে আতেল থেকে পরজীবীর মতো সব নিয়ে নেওয়া, এটাই আর কি। ওই এই, যারা আতেল আছে ওদেরকে আপনারা মাঝে মাঝে একটু খাওয়াবেন, ওরা ছবি টবি তুলবে, ওদের থেকে আপনারা স্লাইডটা নিয়ে নেবেন, শেষ। নেওয়ার পরে কি করবেন, লেকচার স্লাইডে সব পড়তে হবে না, লেকচার স্লাইড থেকে দেখবেন স্যাররা বলে এটা ভাইভাতে ধরে, এটা এক্সটার্নাল জিজ্ঞেস করে, হ্যাঁ, এগুলো আপনারা জাস্ট একটু ফোকাস করবেন। লেকচার স্লাইড আপনাদের পড়ার দরকার না, নোট করার দরকার নাই, গেল। তারপর আপনি কি করবেন, এবার আসেন স্টেপ 3-তে। তাহলে স্টেপ 1-এ আমার ক্লাস শেষ, স্টেপ 2-তে স্যারের লেকচার স্লাইডের এক্সাম ওরিয়েন্টেড ব্যাপারগুলো জাস্ট একটু দেখা, কোনো নোট করার প্রয়োজন নাই। স্টেপ 3 আসেন, এবার কমপ্লিট আপনার দায়িত্ব চলে আসছে। তাহলে কি করবেন, আপনার যে প্রিভিয়াস টার্ম কোয়েশ্চেন আছে, হ্যাঁ, প্রিভিয়াস টার্ম কোয়েশ্চেন সিনিয়রদের থেকে গত 3 বছর, 5 বছর পারলে বেশি ভালো, 5 বছর যদি না পারেন, জাস্ট 3 বছর একটু টার্ম কোয়েশ্চেন অথবা যে অ্যাসেসমেন্ট, স্পেশালি টার্মটা সব কলেজে হয়ও না, ইম্পর্টেন্ট হচ্ছে যে অ্যাসেসমেন্ট কোয়েশ্চেন, অর্থাৎ বিগত 5 বছরের প্রফের আগে যে অ্যাসেসমেন্টটা হয়, এই অ্যাসেসমেন্ট কোয়েশ্চেনগুলো কালেক্ট করবেন এবং এগুলো ভালো করে সলভ করবেন। কেন, কেন অ্যাসেসমেন্টের গুরুত্ব এত বেশি আমি বলি আপনাকে, শুনেন। ধরেন কিছু তেড়া স্যার থাকে, তেড়া স্যারদের উদ্দেশ্য কি, ওদের উদ্দেশ্য হচ্ছে পোলাপাইনকে আটকে দেওয়া এবং নিজেকে কাবিল প্রমাণিত করা। তো ওনারা কি করে, ওনারা আগে দেখে যে গত 5 বছরে প্রফ কোয়েশ্চেন কোনটা 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 আসছে, দেখেন, কারণ জানে সবাই প্রফ কোয়েশ্চেনগুলো পড়ে আসবে। তো ওই স্যারে কি করে, যে এই 5 বছরে প্রফে যেটা আসে না, ওইখান থেকে 2-3টা কোয়েশ্চেন দিয়ে দিবে, ঠিক আছে? দিয়ে তো ওটা দিলেও ওইটা অ্যাসেসমেন্ট যারা পড়ে ওরা পেরে যায়। অর্থাৎ যদি কোনো নিউ কোয়েশ্চেন আসার সম্ভাবনা থাকে ইনশাল্লাহ, ওইটাও আপনারা যদি গত 5 বছরের অ্যাসেসমেন্ট কোয়েশ্চেন, স্পেশালি যেই বোর্ডে আছেন, ওই বোর্ডের সরকারি কলেজগুলোর, ধরেন যারা সিএমইউর আন্ডারে আছেন, আপনারা চিটো মেডিকেলের অ্যাসেসমেন্ট কোয়েশ্চেনটাকে বেশি ইম্পর্টেন্স দিবেন। যারা রাজশাহীতে আছেন, আপনারা রাজশাহী মেডিকেলের ইম্পর্টেন্স দিবেন, হ্যাঁ, কারণ ওই কোয়েশ্চেনগুলো থেকে কমন বেশি আসে। তাহলে ওই অ্যাসেসমেন্ট কোয়েশ্চেনটা সলভ করলে, নিউ কোয়েশ্চেন অ্যারাইজ করলে আপনি সেটা পেরে যাবেন ইনশাল্লাহ। ওকে, তাহলে বিগত 5 বছরের অ্যাসেসমেন্ট কোয়েশ্চেন সলভ করতে হবে। এবার আসে আপনার যে গাইড, ওই গাইডটা নিয়ে প্রফ কোয়েশ্চেন সলভ করতে হবে। কত বছর, প্লাস 5 বছর করলে হবে ইনশাল্লাহ। গত 5 বছরের প্রফ কোয়েশ্চেনগুলো আপনার বোর্ডের, অর্থাৎ আপনি যেই বোর্ডে, ওই বোর্ডের সলভ করতে হবে। যদি একবারও আসে, ধরেন একটা প্রশ্ন কোনো বোর্ডে আসে নাই, কিন্তু আপনার বোর্ডে ধরেন আর ইউতে দিয়ে দিছে, অথবা মানে সাস্টে দিয়ে দিল, এটা একবার ওইটাও পড়বেন। প্লাস আরেকটা কোয়েশ্চেন আপনার বোর্ডে কখনো আসে নাই, কিন্তু অন্যান্য বোর্ডে অনেকবার আসছে, আস্তে আস্তে একদম জায়গা নাই, ডিইউ সিইউ লিখতে লিখতে, ওইটা পড়বেন। তাহলে আপনার বোর্ডের গত 5 বছরের সব, প্লাস আপনার বোর্ডে আসে নাই কিন্তু অন্যান্য বোর্ডে অনেকবার আসছে, সেগুলো আপনি একটু সলভ করবেন। ওকে, তারপরে আসেন, এই যে এই কথাগুলো আমি এখানে বলছি, এই যে লাস্ট 5 ইয়ার্স কীভাবে সলভ করেন, কথাগুলো এতক্ষণ যা বললাম সব লেখা আছে, গেল। এখন আসেন যে আপনার গাইড বুকটা কীভাবে এডিট করবেন। অর্থাৎ গাইডের সবচেয়ে বড় ঝামেলা যেটা, যে গাইডের মধ্যে এক্সট্রা ইনফরমেশন দেয়, আবার অনেক কিছু ভুলভাল লেখে। তো এখন সবচেয়ে অ্যাডভান্টেজ যেটা হলো, যে আপনি যখন একটা ক্লাস করে ফেলবেন আমার, হ্যাঁ, ধরেন হার্ট ফেলিউর ক্লাসটা করে ফেলছেন, হ্যাঁ, এখন আপনি কি করবেন, ওই সাথে সাথে ওই সপ্তাহের মধ্যে করতে হবে, গাইড বইটা রেডি করতে হবে। কেন, আপনি যদি ধরেন আপনি হার্ট ফেলিউর পড়ছেন এই সপ্তাহে, আপনি 3 সপ্তাহ পরে গিয়ে আবার গাইড সলভ করা শুরু করছেন, তখন তো আপনি ভুলে যাবেন। কিন্তু আপনি ক্লাস করার সাথে সাথে যদি গাইডটা সলভ করেন, প্রফ কোয়েশ্চেন সলভ করেন, তখন আপনার মাথায় থাকবে, ও আচ্ছা এই ইনফরমেশনটা ভাইয়া তো এটা পড়াইছে, তাহলে এটা গাইডে এটা ভুল আছে, আচ্ছা আমি এটা কেটে দিই, হ্যাঁ, এটা এটা স্যারের লেকচার স্লাইড এটা বলছিল, তাহলে তাজা তাজা থাকবে, রেডি করে ফেলতে হবে। এবং একবার পড়াটা রেডি হয়ে গেলে, এরপর থেকে আপনি গাইডটা পড়লে আপনার রিটেনও কাভার হয়ে যাচ্ছে, আপনার বেসিক তো আমার ক্লাস করার সময় ক্লিয়ার হয়ে গেল, ভাইভাও কাভার হয়ে যাচ্ছে। কিন্তু যে পড়াটা গোছাবে না, সে সব পড়েও দেখা যাবে যে দিন শেষে তার কিছুই নাই, গেইন হয় নাই।
এটা একটু মাথায় রাখবেন। এবং তখন কিন্তু আমি নিজেকে অনেক বেশি ফেলিউর মনে করি যে একটা ছেলে এত কষ্ট করে ক্লাস করলো কিন্তু সে দিন শেষে কোনো আউটপুট বের করতে পারলো না। তার কারণ শুধুমাত্র এই চেষ্টাটুকুর অভাব। এবং আমি আমার আগের ব্যাচও বারবার বলেছি, যারা গাইড সলভ করবে না, মানে কোয়েশ্চেন গাইড সলভ করা মানে কোয়েশ্চেন সলভ করা, তারা কিন্তু দিন শেষে সবচেয়ে বড় লুজার হবে। তার এই যে কোর্সটা কিনতে গিয়ে যে টাকাটা খরচ করলো এটাও নষ্ট, তার সময়ও নষ্ট, কিছুই হইলো না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ওকে, এখন আসেন আমি আপনাদেরকে ফাইনালি যেটা বলবো যে ভাইবা নিয়ে। তো দেখা যাচ্ছে যে আপনারা যখন সিনিয়রদের সাথে কথা বলবেন বা আমরাও যেটা ফেস করলাম, আসলে কেউ যদি এই যে এখন যেভাবে আমি এতক্ষণ কথা বললাম এভাবে যদি কেউ ইনশাল্লাহ পড়তে পারে, তার কিন্তু ভাইবার 60 to 70% প্রিপারেশন শেষ হয়ে যাবে। কারণ পড়া কি নতুন করে বানাবে নাকি? নতুন করে বানানোর তো সুযোগ নাই। অর্থাৎ আপনার রিটেনের ভালো প্রিপারেশন হওয়া মানে আপনার ভাইবার 60 to 70% প্রিপারেশন শেষ। আর অ্যাকচুয়ালি 60 to 70% প্রিপারেশন মানে আপনার পাস নিশ্চিত। তার মানে ভাইবা তো আপনি আল্লাহর রহমতে পাস নিশ্চিত। দেখেন, আপনি রিটেনে যখন এমআই পড়বেন, ভাইভাতে কি স্যার এমআই এর বেশি, মানে ওই রিটেনের পড়ার বাইরে জিজ্ঞেস করার সুযোগ নাই। তো ভাইবার ক্ষেত্রে যেটা লাগে, ভাইবার ক্ষেত্রে মাথা খাটাইতে হয়। ভাইবার ক্ষেত্রে দেখবেন মাইকেলরা বেশি জিতে, আতেলরা জিতে না। এটা আমি দেখছি। তার কারণ হলো ওই যে যে আতেল আতেল বলতে আমি ভালো সেন্স ইউজ করছি। তো সেটা হলো সে তো সব পড়ে যায়, কিন্তু ভাইবা তো সব পড়ে গেলে বেচারা হয় কি, এক পেজ পড়ে না ওইখান থেকে তার ভাইবাটা শুরু হয়েছে। এরকম ব্যাড লাক নিয়েও অনেকে জন্মায় যে সে বেচারা যেটা পড়ে না ওইটা নিয়ে তার ভাইবা শুরু হয়ে গেছে, তো স্যারের ইমপ্রেশন খারাপ হয়ে গেল। এই কারণে ভাইবা মাথা রাখবেন যে ভাইবার সময় টেনশন নেবেন না যে আপনি 100 লাইন পড়লো, যদি উপরওয়ালা না চায় আপনি ফেল করে যাবেন। এমন একটা জায়গা থেকে স্যার প্রশ্ন করবে, অথবা সকালবেলা ওনার কোনো কারণে ঝগড়া করে বাসা থেকে বের হয়েছে, মন দিল খারাপ, আমরা যেটাই বলেন সেটাই উনি তেনা পেঁচাচ্ছে, এরকমও হইতে পারে। সো ভাইবাতে মাথা রাখবেন যে আমি 6 লাইন পড়ে গেলে আমি ইনশাল্লাহ পাস করবো, যদি উপরওয়ালা আল্লাহ তালা আমাকে যদি সাহায্য করে। মাথা ঠান্ডা রাখতে হবে, ঠিক আছে? এবং পালস বুঝতে হবে। আগে ভাইবা শুরু হওয়ার আগে খোঁজ খোঁজ খবর রাখবেন। ওই যে ফেসবুকে, এই কারণে বললাম মাইকেলরা ভাইবা বেশি ভালো করে, তার কারণে হচ্ছে ফেসবুকে একটু খবর রাখতে হবে। ওরা স্ক্রিনশট দেয় আগের ব্যাচে কি জিজ্ঞেস করছে, কোন স্যার কিভাবে আনসার নেয়, এগুলো একটু চোখ কান খোলা রেখে ভাইভাগুলো ফেস করতে হয়। ঠিক আছে, গেল। তারপরে আসেন যে লং কেস আর শর্ট কেস, এগুলোতে একদম মশকারি। কেন মশকারি আমি বলি, যেদিন পরীক্ষা হবে, মানে ধরেন আপনার পরীক্ষা হচ্ছে 5 দিন পরে, অলরেডি তো আরো অনেকগুলো পরীক্ষা দিয়ে ফেলছে, ওদের সাথে কথা বলবেন। এবং অবশ্যই যারা ইন্ট্রোভার্ট আছেন, হ্যাঁ, ইন্ট্রোভার্টদেরকে বলবো আপনার ভাইবার সময় ইন্ট্রোভার্টসই রাখা যাবে না। অর্থাৎ আপনারা যাদের আগে পরীক্ষা হলো ওদের সাথে যোগাযোগ করবেন, হলে থাকবেন। হলে থাকলে ভাইবা পাস করা এমনিই ভাইবা পাস হয়ে যায় আল্লাহর রহমতে। আর হলে না থাকলে অ্যাটলিস্ট লাইব্রেরিতে পড়াশোনা করে চলে আসবেন। কেন? যে বন্ধু তোদেরকে কি কেস দিছে বা কি কেস দেওয়া হয়েছে, কোন স্যার কিভাবে করে, এটা জিজ্ঞেস করে করেই আপনার লং কেস শর্ট কেসগুলো পারতে হয়। কেন? ধরেন 3 দিন ধরে সিওপিডির একটা পেশেন্ট ছিল, তো সবার সিওপিডি লং কেস পড়ছে। আপনার যেদিন পরীক্ষা ওই দিন সিওপিডি রোগী ডিসচার্জ হয়ে ব্রঙ্কিয়াল অ্যাজমার রোগী ভর্তি হয়েছে। কথা বুঝছেন কিনা? সো চোখ কান খোলা রাখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে এই ব্যাপার। এবং এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনাদের যে রেজিস্ট্রার স্যার আছে, রেজিস্ট্রার স্যারের সাথে যোগাযোগ রাখতে হবে। রেজিস্ট্রার স্যারের সাথে গিয়ে কথা বলবেন যে স্যার আমাদের এখন ওয়ার্ডে কি কি কেস আছে আপনারা, কারণ এই রেজিস্ট্রার স্যারই স্যারদেরকে কেস দিবে যে স্যার এই 5টা কেস আমরা আজকে দিব ছেলে মেয়েদেরকে। তাহলে রেজিস্ট্রার স্যাররা আপনাদেরকে বলে দিবে যে তোমরা সিওপিডি, অ্যাজমা, সিকেডি, হ্যাঁ, তারপর হচ্ছে একটা জিবিএস এর পেশেন্ট আছে, এগুলো পড়ে আসো, নিউরোলজিক্যাল এক্সামিনেশন দিবে। তাহলে রেজিস্ট্রার স্যারের সাথে কথা বলতে হবে এবং সেই অনুযায়ী আপনারা লং কেসগুলো পড়বেন। এবং যে ইম্পর্টেন্স টপিকসগুলো আপনাদের লাগবে সেগুলো লং কেস আমরা কাভার করব। কিন্তু আপনার তো ধরেন আমি লং কেস আপনাকে 10টা পড়াইছি, কিন্তু আপনার রেজিস্ট্রার স্যারের সাথে কথা বলে আপনার তো 5টা লং কেস পড়ে গেলেই হয়। এবং মজার কথা এটা বলি, এমনও হয়েছে পেশেন্ট হচ্ছে অ্যাকিউট প্যাঙ্ক্রিটাইটিসের কোলিসিস্টাইটিস বানাই দিয়ে পাশ করে ফেলছে, এরকমও হয়। অর্থাৎ লং কেসে আপনার কোন ডায়াগনোসিস কি এটা আপনার পারা দরকার নাই, কিন্তু আপনি যদি এটাকে পিইউডি বলেন, পেপটিক আলসার ডিজিজ বলেন, আপনাকে স্যারকে স্টাবলিশ করতে হবে লজিক দিয়ে যে স্যার এটা পিইউডি। ভুলভাল বলে হলেও এটা পিইউডি বানাইতে হবে, অর্থাৎ কথার সাথে মিল থাকতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। গেল। আর শর্ট কেস, এক্স্যাক্টলি মনে রাখবেন, লং কেস আপনি স্যারের সাথে অনেকক্ষণ থাকবেন। অর্থাৎ ধরেন স্যার আপনার সামনে 5 মিনিট থাকবে। সো 5 মিনিট একটা মানুষের সাথে কথা বললে আপনার প্রতি স্যারের একটা সিম্প্যাথি তৈরি হবে, আপনি সময় পাবেন, স্যারকে বুঝাইতে পারবেন যে না ছেলে তো অনেক কিছু পারছে, দুই একটা পারে না, পাস করে দিই। কিন্তু ঝামেলা যেখানে হয়, সার্জারিতে এই সমস্যাটা হয়, পাস ফেল নির্ভর করে যেটা শর্ট কেজের উপরে। কেন? শর্ট কেজে আপনি জাস্ট সময় পাবেন সর্বোচ্চ 3 মিনিট। এই 3 মিনিটের মধ্যে আপনি যদি দেখা যাচ্ছে স্যার আপনাকে স্প্লিন পালপেট করতে বললো, আপনি হাত কাঁপতেছে, ডানে না বামে শুরু করুন, বুঝতেছেন না, তখন স্যারা ধরে নিতে তো ফাঁকিবাজ, ও তো ওয়ার্ডে আসে নাই, তখন ইমপ্রেশন খারাপ হয়ে যায়। এই কারণে আমি সবসময় বলি যে শর্ট কেসটা যাতে আপনি খুবই স্মুথলি দিয়ে আসতে পারেন। এটা যে ভালো পারবে তার আসলে এই যে লং কেস শর্ট কেস পাস হয়ে যাবে টোটাল। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। গেল। এখন বইয়ের ক্ষেত্রে কি করবেন? বইয়ের ক্ষেত্রে যেটা করবেন, আসলে আবদুল্লাহ স্যারের বইটা পাশাপাশি কেউ যদি পারেন, আবদুল্লাহ স্যারের পাশাপাশি লিমন ভাইয়ের একটা বই আছে,
ওইটা একটু ফলো করতে পারেন। লিমন ভাইয়ের বইটা আমি দেখলাম, যেটা লিমন ভাইয়ের বইয়ের স্পেশালিটি সেটা হলো যে প্রত্যেকটা লং কেসকে উনি একটা পেজে নিয়ে আসছে। হ্যাঁ, এটা একটা সুবিধা। সো আবদুল্লাহ স্যারের বই তো থাকবেই, পাশাপাশি লিমন ভাইয়ের বইটা একটু কিনে নেবেন পারলে। হ্যাঁ, আচ্ছা গেল। আর যেটা করতে হবে যে এক্সরের জন্য আবদুল্লাহ স্যারের রেডিওলজি বইটা কিনবেন, ইসিজির জন্য আবদুল্লাহ স্যারের ইসিজি বইটা কিনবেন। মানে আমাদের ডেভিডসনের পাশাপাশি এক্সট্রা কি কি বই লাগছে তাহলে? আবদুল্লাহ স্যারের রেডিওলজি বুকস, আবদুল্লাহ স্যারের ইসিজি বুকস এবং লিমন ভাইয়ের বইটা যদি পারেন। আর যদি না পারেন সমস্যা নেই, কারণ আমি পিডিএফটা প্রোভাইড করব। সব দিব না, কারণ এটা ওনার একটা বইয়ের মানে ক্রেডিট। ইচ্ছা করে এই সব বইয়ের পিডিএফ আমার কাছে আছে নিজে পড়ার জন্য, কিন্তু এই পিডিএফগুলো দেই না, কারণ এটা ওনার ব্যক্তিগত একটা মানে ইনভেস্টমেন্ট, কেমন? সো পিডিএফগুলো পড়লে নিজের জন্য পড়বেন। এই হলো ব্যাপারটা গেল। এখন আসেন আমি আপনাদেরকে একটা ডেমো দেখাই, যে এই যে ক্লাসগুলো করার পরে, মানে আমার ক্লাস করার পরে, আপনার স্যারের ক্লাস করার পরে, লেকচার স্লাইড দেখার পরে গাইড যখন আপনারা সলভ করবেন তখন কিভাবে কি করবেন দেখেন। এই যে ফিল দ্য মেডিসিন লেকচার নোট, ধরেন আপনারা আজকে বিসমিল্লা করে নেফ্রোলজি ক্লাস করা শুরু করলেন। এই যে দেখেন আমরা নেফ্রোটিক সিনড্রোম পড়াচ্ছি আপনাদেরকে। এই যে আমি ধরেন আমি পড়ানো শুরু করলাম। এই যে আলহামদুলিল্লাহ কনসেপশন দেওয়া শুরু হইলো। এই যে কনসেপশন করতেছেন, ঠিক আছে? শুধু একটু দেখে যান। হ্যাঁ, তারপরে এখন ডেভিডসন শেষ। ডেভিডসন শেষে এবার আমরা একটু নোটস এন্ড নোটস খুললাম। আবার প্রত্যেকটা অফিসে নোটস এন্ড নোটস পড়া লাগবে না, মানে বুঝছেন তো? আপনারা আমার লেকচার স্লাইডের বাইরে কিছু পড়বেন না, কারণ নেফ্রোটিক থেকে ডেভিডসনের ইনফরমেশন একটু কম, এই কারণে আমি নোটস এন্ড নোটস থেকে কিছু ইনফরমেশন পড়াইলাম। ধরুন এই যে লেকচার আমার সাথে আপনি করলেন, ছবিগুলো দেখলেন। হ্যাঁ, এই যে আমরা পড়তেছি এবং আমাদের সব কনসেপশন আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেল। ক্লিয়ার হয়ে গেল। এই যে ধরেন নেফ্রোটিক সিনড্রোম ক্লাস শেষ। তাহলে নেফ্রোটিক সিনড্রোম আমার সাথে সাথে আপনার ক্লাস শেষ। এখন আপনি কি করলেন? বিসমিল্লাহ করে গাইড বই খুললেন। তবে গাইডের মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এন্ডেভার। কিন্তু আমি সবসময় বলি যেই কলেজে যেটা ফলো করে, এটার একটা সুবিধা আছে। সুবিধা আছে কি? যে ধরেন আপনার কলেজে আরিফ পড়ে, আপনি পড়তেছেন এন্ডেভার, তখন দেখা যাবে যে আপনি যখন গ্রুপে ডিসকাশন করতে যাবেন, আপনি আপনার সাথে কারো মিলবে না, তখন একটা ঝামেলা হয়। এই কারণে সবচেয়ে বেস্ট হলো আপনার কলেজে সবাই যে গাইডটা পড়ে ওই গাইডটা পড়া। তাহলে সবার সাথে একটা সিনক্রোনাইজেশন হয়, ম্যাচ হয়, ভালো হয়, ডেমো নিতে এবং ডেমো দিতে সুবিধা হয়। এই কারণে বলি যেই কলেজে যেটা ফলো করা হয়। আমরা সিএমসিএনরা এন্ডেভার পড়তাম। ওকে, তাহলে আপনার গাইডটা নিলেন, একটু দেখেন। ওকে, গাইডটা নেওয়ার পরে দেখেন আমি কি করলাম। এই যে এইগুলো হচ্ছে আপনার কাজ, এখন লেখালেখির কাজগুলো আপনি করবেন, অর্থাৎ এই গাইডটাকে আপনার একটা নোট বই বানাই ফেলবেন। আলাদা করে আপনাদের কোনো খাতা কিনবেন না, গাইডই আপনার নোট বই, এখানে আপনি লিখবেন। এবং এই ছোট ছোট কিছু প্যাড রাখবেন। গাইডে লেখার জায়গা না হলে অনেক সময় গাইডে লিখতে গেলে অনেকের কি হয়, মাথা ব্যথা করে, ওই যে ছোট ছোট করে লিখলে হিজিবিজি লাগে, মাথা জ্যাম হয়ে যায়। তো কি করবেন, এক্সট্রা ইনফরমেশনগুলো প্রয়োজনে আপনি ছোট একটা পেজে লিখে ওইটা আঠা দিয়ে, দেখবেন 10 টাকা 20 টাকা দামের আঠা পাওয়া যায়। হ্যাঁ, ওগুলো দিয়ে এই গাইডের সাথে লাগাই দিবেন। যেমন দেখেন এই যে আপনার নেফ্রোটিক সিনড্রোমের ডেফিনিশন গাইডে এক একবার এক এক রকম লেখে, কিন্তু আপনার ডেভিডসনের ডেফিনিশনটা গাইডে একটু লিখে ফেলেন। কারণ তাইলে আপনি যে কোনো জায়গায় কনফিডেন্টলি এটা বলতে পারবেন স্যারকে। কারণ কি? কারণ এটাকে কেন আমি এত ইম্পর্টেন্স দিচ্ছি, কারণ আপনি নেফ্রোটিক সিনড্রোমের ডেফিনিশন না পারলে ওখানেই ফেল, আপনাকে আর স্যার প্রশ্ন করবে না। এই কারণে এটা ইম্পর্টেন্স দেওয়া, ঠিক আছে? সো এই যে নেফ্রোটিক সিনড্রোমের এই ডেফিনিশনটা গাইডে ঠিক আছে কিনা একটু দেখে নেওয়া, ভুল থাকলে একটু কারেকশন করে ফেলা। তারপরে এই যে এই ইনফরমেশনটা গাইডে একটু লিখে ফেলা, তাই না? যে নেফ্রোটিক আমি কি কি ভ্যালু পাবো, হ্যাঁ, এটা লিখে ফেলা। তারপরে দেখেন এই যে এই প্রশ্নটা ধরুন আমার জন্য একটু ইম্পর্টেন্ট, যে রাইট ডাউন দ্য কজেস অফ অ্যানাসার্কা, এটা গাইডেই ছিল, তাহলে একটা সুন্দর ভাইবা কোয়েশ্চেন হইতে পারে। এই যে আমি তাহলে একটু পাশে লিখে রাখলাম, ভাইবা লিখে রাখলাম, এটাকে একটু বক্স করে দিলাম যে এটা আমি পড়বো। এরপরে এটা এটা আমাদের এখান থেকে পড়ার দরকার নাই, কেন? কারণ এটাই আমি এখানে বই থেকে ডাইরেক্ট লিখছি, তাহলে আমি এটা পড়বো, ঠিক আছে? আর যদি এটাই পড়তে চান, এখানে কোনো ভুল আছে কিনা একটু দেখে নেবেন। ওকে, তাহলে এটা কারেকশন করে ফেললেন, তাহলে আর আপনার এখানে এটা নতুন করে আর লেখা লাগলো না, ঠিক আছে? গেল। তারপর কজেস অফ নেফ্রোটিক সিনড্রোম। এখন দেখেন যখন আপনি ডেভিডসন পড়বেন, ডেভিডসনের সমস্যা কি জানেন? যে আপনি নেফ্রোটিক সিনড্রোম নিয়ে 30 মিনিট ক্লাস করে ফেলবেন, দেখবেন এটা আপনাদের হবে। এরপরে যদি কেউ জিজ্ঞেস করে যে নেফ্রোটিক সিনড্রোম কি কি ধরনের আছে, দেখবেন আপনি পারবেন না। কিন্তু এখানে যখন আপনি পড়তে আসলেন, ও আচ্ছা, এই যে কজেস অফ নেফ্রোটিক সিনড্রোমকে এখানে কয়ভাবে ক্লাসিফাই করছে, এই যে প্রাইমারি, সেকেন্ডারি, এভাবে করে ভাগ করছে। তাহলে এখন দেখেন এই যে ক্লাসিফিকেশনটা যখন আপনি গাইড দেখে পড়তে গেলেন, তখন আপনার মাথায় হিট করলো, আচ্ছা নেফ্রোটিক সিনড্রোমের কজ স্যার জিজ্ঞেস করবে। তাহলে আমি কি করলাম, আমি এটা এখান থেকে না পড়লে, দেখেন এই যে নেফ্রোটিক সিনড্রোমের যে কজগুলো, আমি এই বক্সটা এখানে একটু অ্যাটাচ করে দিলাম। মানে গাইডের সাথে, গাইডে এখানে যে কজগুলো লিখছে, এখানে ওরা হ্যাপহ্যাজার্ডলি লিখছে। আমরা কি করলাম, ডেভিডসন এই বক্সটা আছে,
তো এই বক্সটা আমি এখানে নিয়ে আসলাম, তাহলে এটা আমার লাইফ টাইম আমি সবসময় এটাই পড়লাম যে তাহলে আমাকে যদি স্যারের নেফ্রোটিক সিন্ড্রোমের কজ বলে, তাহলে নেফ্রোটিক সিন্ড্রোমের কজ কি কি আছে? মিনিমাল চেঞ্জ ডিজিজ, পিএসজিএন, মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, অ্যামাইলয়েড, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ঠিক আছে? এটা যেমন দেখেন এখানে অনেক কয়েকটা মিস দিয়ে ফেলছে, ওরা লেখে নাই, এই যে অ্যামাইলয়েডটা লেখে নাই। তাহলে আপনি এখানে একটু অ্যামাইলয়েডটা লিখে দেন, অ্যামাইলয়েড নেফ্রোপ্যাথি একটু লিখে দেন, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি একটু লিখে দেন, ঠিক আছে? সো এইভাবে অ্যাটাচ লিখে দিবেন, অর্থাৎ এডিটটা এইভাবে করতে হবে। তারপরে দেখেন এগুলো নিয়ে আমার হেডেক না, আমি এগুলো পড়বো না, বাদ। তারপর এই যে প্রশ্নটা দেখেন, প্রত্যেকটা মানে গাইডের দেখবেন একটা প্রশ্ন হচ্ছে খুব ভালো করে লেখা থাকে, ওইটা ভালো করে সেট করতে হবে। যেমন এই যে এই রাইট ডাউন দ্য ডায়াগনোসিস অফ নেফ্রোটিক সিনড্রোম এবং এটা কিভাবে ম্যানেজ করবেন সেটা। তাহলে এই যে সিমটম, তাহলে সিমটমগুলো পড়ার সময় দেখেন এখানে ওরা লিখছে জেনারেলাইজ সোয়েলিং অফ দ্য বডি, উইকনেস, ঠিক আছে, সামটাইমস রেসপিরেটরি ডিস্ট্রেস, তাহলে একটু ব্র্যাকেটে লিখে রাখেন ডিউ টু প্লুরাল ইফিউশন। হ্যাঁ, তাহলে আপনার এটা মাথায় থাকলো যে গেল এটা। ওকে, তারপরে এটা তো আগে লিখছেন, তাহলে এটা এখানে আর লেখার দরকার নেই। তারপরে এখান থেকে আপনি একটু দাগান যে আমি কোনটা কোনটা লিখবো, যেমন জেনারেল এক্সামিনেশন আমি সব লিখবো না, আমি জাস্ট লিখবো যে পেরি অরবিটাল এডিমা দেন জেনারেলাইজ, এভাবে একটু দাগানো, তারপর ছোট ছোট করে কিছু লেখা, একটু লিখে ফেলা গেল। তারপর আসেন ইনভেস্টিগেশন। দেখেন এই যে ইনভেস্টিগেশনে ওখানে আমরা কি করলাম, প্রোটিনিউরিয়া ওরা লিখলো, ওকে, তারপর হায়ালিন কাস্ট লিখলো। তা হায়ালিন কাস্টটা কেন হয় একটু আপনি ছোট করে লেখেন, ডিউ টু প্রোটিনিউরিয়া। তারপরে পিসিআর ভ্যালু কত, এসিআর ভ্যালু কত, এটা লেকচারে পড়াচ্ছি, এটা এখানে ছোট করে একটু লিখে দেন, তাহলে আমি এখানে অ্যাটাচ করে দিছি, তাহলে আপনি এটা হাতে লিখবেন আর কি, ঠিক আছে? এই তারপরে দেখেন এই যে এক্সট্রা ইনফরমেশনগুলো এই যে লিখলাম, এগুলো হচ্ছে আপনার লেখা। তাহলে দেখেন এই যে একটা গাইডকে আপনি যখন এডিট করলেন, তাহলে এটা কি আর গাইড থাকবে? গাইড থাকবে না, এটা আপনার নোট বই হয়ে গেল। এবং এইটা নোট বই হওয়ার সুবিধা কি, দেখেন এতগুলো ইনফরমেশন যখন আপনি গাইডে ছোট ছোট করে লিখবেন, এই গাইডটা পড়লে আপনার রিটেন হয়ে যাচ্ছে, এই গাইডটা পড়লে আপনার ভাইবা হয়ে যাচ্ছে। কারণ আপনি তো ডেভিডসন পড়ে ভাইবা দিতে যাওয়া খুবই টাফ, এটা আসলে সবাই পারবে না। দেখা যাচ্ছে 100 জনের মধ্যে 10 জন পারবে, কিন্তু আমার তো পাশ করাইতে হবে 100 জনকে, তাহলে ওই ওই জন্য আমরা এইভাবে বলি। সো গাইডটাকে নিজের মতো করে রেডি করবেন। তারপরে দেখেন এই যে আমি আপনাদেরকে এই যে গাইডের মধ্যে একটা ছোট ডায়েরি পেজে লিখে যে যদি সময় থাকে এই ইনভেস্টিগেশনগুলো একটু লেখেন। অর্থাৎ দেখেন গাইডের মধ্যে ওরা জাস্ট খুব সুপারফিশিয়ালি ওরা কি করলো, ওরা ইউরিনারি ফাইন্ডিং দিল, সিরাম ফাইন্ডিং দিল, রেনাল বায়োপসি দিল। তো রেনাল বায়োপসির মধ্যে ওরা আবার একটা হাইলাইট করে না, কিন্তু ডেভিডসন বারবার বলছে লাইট মাইক্রোস্কোপি, ইলেকট্রন মাইক্রোস্কোপি, তাহলে এটা একটু যদি আপনি লিখে রাখেন ভালো না? এই যে এখানে কি হয়, মিনিমাল চেঞ্জ ডিজিজে ফিউশন অফ পোডোসাইট হয়, মেমব্রেনাস নেফ্রোপ্যাথিতে থিকেন ক্যাপিলারি লুপ হয়। এটা তো সারা ভাইভাতে জিজ্ঞেস করে যে ক্যাপিলারি লুপ কোনটা, কোন ধরনের নেফ্রোটিকে পাবা। তাহলে আপনি যদি একটু লেকচার করার পরে গাইডে একটু লিখে রাখেন, তাহলে আপনার মাথাতে এটা হিট করবে। এবং ডেভিডসন পড়ার পরে আপনার তো মনে থাকে কম, কারণ ইনফরমেশনগুলো সব গল্পের মতো। কিন্তু যখন গাইডটাকে পড়ার সময় আপনি এই ইনফরমেশনগুলো লিখবেন, তখন অনেক বেশি ব্রেইন স্টর্মিং হয়। এই কারণে বলি এই কাজটা আপনাকেই করতে হবে, তখন আপনি দেখবেন খুব ভালো ডেলিভারি করতে পারবেন। হ্যাঁ, পাশাপাশি এই যে এক্সট্রা ইনফরমেশনগুলো একটু লিখে রাখলাম যে আর কি কি ইনভেস্টিগেশন আমরা করতে পারি। এই যে এই বক্সটা সময় থাকলে লিখবেন, না হলে লেখা দরকার নাই। এই যে এরকম এটা আপনার মতো করে আপনি নিজেকে মানে প্রিপেয়ার করবেন। তারপরে দেখেন ট্রিটমেন্ট, ট্রিটমেন্টের ক্ষেত্রে দেখেন খুব ইম্পর্টেন্ট একটা ট্রিটমেন্ট ওরা গাইড এখানে লেখে নাই। এই যে আমরা এখানে প্রোটিনিউরিয়া কমানোর জন্য এসি ইনহিবিটর অথবা এআরবি দিই, এই যে টু রিডিউস প্রোটিনিউরিয়া, এবং এটা না লেখলে স্যার অনেক মাইন্ড করে। তো এই ইনফরমেশনটা আমি আপনাকে লেকচারে পড়াইছি, আপনার গাইডে ছোট করে একটু লিখে দেন যে এসি ওর এআরবি, টু রিডিউস প্রোটিনিউরিয়া। তাহলে হচ্ছে অর্থাৎ আমি আপনাকে এখন দেখাচ্ছি যে গাইডটাকে আপনারা কিভাবে রেডি করবেন। অর্থাৎ গাইডের মধ্যে আপনি জেনেটিক মিউটেশন করতেছেন, গাইডটা এতক্ষণ ছিল গাইড, কিন্তু জেনেটিক মিউটেশন করার পরে এটা হয়ে যাবে আপনার নোট বই, তখন এটাকে আর কেউ এটাকে ক্রিটিসাইজ করতে পারবে না। কথা বুঝতে পারছি? সো গাইডটাকে আমি কখনোই নেগেটিভ হিসেবে দেখি না, যদি আপনাকে এটাকে ইউটিলাইজ করতে পারেন, না হলে এটা নেগেটিভ। ওকে, তারপরে দেখেন এই যে দেখেন ট্রিটমেন্টের মধ্যে ওরা এই যে এখানে যে স্পেসিফিক যে ট্রিটমেন্টটা বললো কেমন, ওকে, স্পেসিফিক ট্রিটমেন্টের মধ্যে হাবি জাবি দেখছেন কত কিছু লিখছে। এগুলো লিখতে গেলে ওই আমি এক নেফ্রোটিক লিখতে লিখতে 1 ঘন্টা যাবে গা। আপনি এখান থেকে জাস্ট কি লিখবেন যে ইনিশিয়াল অ্যাটাকে প্রেডনিসোলন দিব, প্রেডনিসোলনে কাজ না হলে প্রেডনিসোলন প্লাস সাইক্লোফসফামাইড দিব, শেষ। তারপরে দেখেন ওরা ট্রিটমেন্ট লিখছে, কিন্তু ট্রিটমেন্টের কমপ্লিকেশন লেখে নাই। তো আমি তো আপনাকে ডেভিডসনের লেকচারে পড়াইছি যে এটা খুব ইম্পর্টেন্ট, তাহলে আপনি ওই কমপ্লিকেশনটা ছোট একটা পেজে ডায়েরির পেজে লিখে অথবা স্টিকি নোটে লিখে আপনি লাগাই দেন পেজে, এই যে তাহলে কমপ্লিকেশন হাইপোঅ্যালবুমিনিয়াতে আন্ডারলাইং কজ ট্রিট করবো। তারপরে এই সোডিয়াম রিটেনশন, এটা যদি পেশেন্টের মানে সোডিয়াম রিটেনশনটাকে ঠেকানোর জন্য আমরা ডায়োরেটিক্স দিব। তারপরে এখানে পেশেন্টের হাইপার কোলেস্টেরোলেমিয়া হয়, এটার জন্য আমরা স্ট্যাটিন দিব। হাইপার কোয়াগুলেটিবিলিটি হয়, নেফ্রোটিক সিন্ড্রোমে পেশেন্টের একটা প্রো কোয়াগুলেন্ট স্টেট ডেভেলপ করে, তাহলে এটার জন্য আমাদের কি দিতে হবে, অ্যান্টি কোয়াগুলেন্ট থেরাপি দিতে হবে। তাহলে এই যে এক্সট্রা ইনফরমেশনটা আপনি গাইডে একটু লিখে দেন 1 পেজে। তাহলে দেখেন আপনার যখন আমার ক্লাসটা করলেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনার নেফ্রোটিকের আদ্যপান্ত সব শেষ। কিন্তু আপনার এই ইনফরমেশনটাকে একদম ছোট করে এটাকে ভাইভাতে ফেস করা রিটেনে লেখার জন্য আপনাকে গাইডটাকে কি করতে হবে, প্রিপেয়ার করে ফেলতে হবে, এবং এই কাজটা আপনাকে করতে হবে। এবং এটা করতে গেলে ডেভিডসন যা পড়লেন এটা আরও বেশি স্টর্মিং হবে এবং এটা লং লাস্টিং করবে। এইভাবে হচ্ছে আপনারা গাইডটাকে প্রিপেয়ার করবেন, ঠিক আছে? এই যে
এই হচ্ছে মেইন ব্যাপারটা। তাহলে দেখেন, এরপরে দেখেন ওর গাইডে হাবিজাবি অনেকগুলো প্রশ্ন থাকবে, এই প্রশ্নগুলো সবগুলো ওরা কি লিখছে, নেফ্রোটিক সিনড্রোম, প্লিজ সি অ্যাবাব, প্লিজ সি অ্যাবাব। তার মানে ওই যে একটা বড় প্রশ্ন যেটা দেখালাম ওইটা ভালো করে পড়া মানে আপনার অনেকগুলো কোশ্চেন সলভ হয়ে যাচ্ছে। তারপর আপনি প্রশ্নগুলো জাস্ট এক নজর দিয়ে দেখেন যে আচ্ছা, তাহলে নেফ্রোটিক সিনড্রোম এটা আমার প্রশ্নে কতভাবে আসতে পারে, কতভাবে আসতে পারে। তাহলে এই প্রশ্নগুলো যখন আপনি সলভ করবেন, দেখেন এই প্রশ্নগুলো আপনি যখন সলভ করবেন, সলভ করার পরে আপনি কি করবেন, একটা ক্লিনিক্যাল ক্লু বানাবেন। আচ্ছা, যে প্রশ্নের মধ্যে বিপিটা একটু লো সেট থাকে, এখানে একটু প্রোটিনিউরিয়া থাকে, তারপরে বাচ্চাদের নেফ্রোটিক সিনড্রোমটা বেশি হয়, এই এরকম করে নিজের মতো কিছু ক্লু বানাবেন। তাইলে হবে কি, আপনি প্রশ্ন দেখার সাথে সাথে আপনি খুশি, আচ্ছা এটা তো আমি পড়ে আসছি। কিন্তু দেখা যাচ্ছে যেই ছেলেটা, যেই মেয়েটা বেচারা এত কষ্ট করে 3 ঘন্টা ক্লাস করলো, লেকচার স্লাইড করলো, কিন্তু সে কোয়েশ্চেন সলভ করে না, সে পরীক্ষার হলে গিয়ে সে কোয়েশ্চেনটা ধরতে পারবে না। অর্থাৎ সে অনেক বেশি পড়েও বেচারা দিন শেষে একদম নীল। সো এই কারণ হচ্ছে কোয়েশ্চেন সলভ করা বেশি বেশি। সো এই হচ্ছে, এইভাবে আপনারা আপনাদের এই আগামী 1.5 বছরে জার্নিটা ইনশাল্লাহ শেষ করবেন। এখন আপনাদের পক্ষ থেকে প্রশ্ন করেন ইনশাল্লাহ। কারোর প্রশ্ন আছে? শর্ট কেজের উপরে, হ্যাঁ শর্ট কেজ কাভার করবো। শর্ট কেজের উপর অলরেডি আমি রেসপিরেটরি এবং জিআইটি ক্লাস দিছি, তিনটা তিনটা করে 6টা। অর্থাৎ ওই যে শর্ট কেস বলতে আসলে থার্ড ইয়ারে যেগুলো পড়ছেন এগুলো আর কি, অ্যাবডোমেন কিভাবে পালপেট করা, হ্যাঁ, লাংস অস্কালটেট করা, এগুলোর উপরে লেকচার অলরেডি আপলোড হয়েছে, বাকিগুলো আপলোড হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ক্লাস নোট মানে হলো পিডিএফটাই। হ্যাঁ, যেটা টেলিগ্রামে দিয়ে দেয় সেটাই, ওইটাই ক্লাস নোট, আলাদা কোনো নোট নেই। হ্যাঁ, আরেকজন ভালো প্রশ্ন করছেন সেটা হলো, ডেইলি কি লেকচার বেসড পড়বো নাকি ওয়ার্ড বেসড? সেটা হলো আসলে লেকচার বেসড পড়াটা ভালো, লেকচার বেসড পড়বেন, লেকচার বেসড। ধরেন আপনার মেডিসিনের আজকে সিইউপিডি পড়াইছে স্যার, আপনি সিইউপিডি ক্লাসটা করেন আমার, এটা করলে হয়তো একটু ঝামেলা হবে, দেখা যাচ্ছে ওই যে আমার সিকোয়েন্সটা ফলো করতে পারবেন না, সমস্যা নেই। আমি তো হোয়াটসঅ্যাপ একাডেমিক চ্যাটবুক রাখছি, আপনি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই এটা একটু ধরতে পারতেছেন, আমি বলে দিব ভয়েস দিয়ে, কিন্তু লেকচারটা ফলো করেন। পিডিএফ প্রিন্ট করানোটা সবার জন্য জরুরি না, আপনাদের খরচ অনেক পড়ে যাবে। হিউজ নোট, এক একটা নোট অনেক পিডিএফ। আপনারা পিডিএফটা প্রিন্ট করা দরকার নাই, কারণ ওই যে আপনি আপনার গাইডটাকে রেডি করেন। আপনার আমার পিডিএফ প্রিন্ট না করে আপনি যেটা করবেন, আমার লেকচারটা করার শেষে আপনার গাইডটাকে রেডি করে ফেললে, এখন যেভাবে দেখালাম, তাহলে আর প্রিন্ট করা প্রয়োজন না ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ক্লাস করার সময় গাইডে লিখে ফেলবেন। গুড। ওসমান এই প্রশ্নটা বলছে, এটা একটা ভালো, মানে গাইড মানে বুঝছেন তো, এটাকে আর গাইড বলবেন না, আমি এটাকে তো গাইডই বলতাম না, আমি নোট বানাই ফেলতাম আমার গাইড দেখার পরে, মানে আর কেউ এটাকে ইয়ে করতো না। স্ক্রিন পেডে থাকে, এগুলো নিয়ে ক্লাস নিলে ভালো হয়। হ্যাঁ ক্লাস নিচ্ছি, পেডি পেডি নোট করতেছি, পেডি নোট করতেছি আমি। আর এই পেডিটাই একটু ভাস্ট, স্ক্রিন সাইকেতে এগুলো ইনশাল্লাহ, এগুলোতে খুব বেশি বেসিকের ব্যাপারও নাই, এগুলো খুব এক্সাম ওরিয়েন্টেড পড়াবো। সো এগুলো ক্লাস খুব দ্রুত শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। টার্গেট হচ্ছে আমার ফেব্রুয়ারির মধ্যে পেডি এবং এই ইয়েটা শেষ করে ফেলা, স্কিনটা শেষ করে ফেলা। হ্যাঁ আবদুল্লাহ, ও আচ্ছা একটা কথা ভুলে গেছি, ভালো প্রশ্ন করছেন। আবদুল্লাহ শর্টকেস বইটাও কিনবেন, কেন কিনবেন বলি। কারণ আবদুল্লাহ শর্টকেস থেকে আপনাকে স্যারে ওই যে ক্রস কোয়েশ্চেনগুলো করবে। ধরেন আপনাকে বললো লিভার পালপেট করো, লিভার পালপেট করার পরে স্যার জিজ্ঞেস করবে যে হোয়াট আর দ্য কজেস অফ হ্যাপাটোমেগালি, হোয়াট আর দ্য কজেস অফ স্প্লিনোমেগালি, হোয়াট আর দ্য কজেস অফ অ্যাসাইটিস, তো এই ক্রস কোয়েশ্চেনগুলো ওখান থেকে পড়তে হবে। ভাই কলেজে একটা লেকচারে ডায়াবেটিস ম্যানেজার শেষ করে, বাট আপনার আছে 3টা ক্লাস, তো এটা তো মেনটেন করা যায় না। তো এখন দেখেন ক্লাসের, কলেজের একটা ক্লাস আর আমার 3টা ক্লাস, তার মানে ওইভাবে হিসাবও আলাদা, কনসেপশন ওইভাবে দেওয়া, এটা একটু কষ্ট করে মেনটেন করতে হবে। ওই ভাগ করে করে বলবেন, যেমনটা বললাম 30 মিনিট করে করে পড়বেন। আমার লেকচারটা আপনার তো একসাথে টানা 3টা করার দরকার নাই, ভাগ করে করে পড়বেন। না আমি আসলে ওয়ার্ডের সাথে প্রেফার করি না, কেন ওয়ার্ডের সাথে প্রেফার করি না, ওয়ার্ডে খুব হ্যাপেজার্ডলি পড়ায় স্যাররা, মানে করতে পারেন আপনি যেভাবে আপনি পড়লেই হইলো আমার, হ্যাঁ। লেকচার যদি ফলো করে আপনার পড়া হয়, লেকচার ফলো করেন,
ওয়ার্ড করে পড়াইলে ওয়ার্ড, কিন্তু লেকচার করলে একটু ভালো হয় আর কি। লেকচারে তো খুব গোছানোভাবে পড়ায় স্যাররা, ধরেন আজকে সিওপিডি শেষ করাই দিল, আজকে আর এ পড়াইলো, ওই দিন হচ্ছে সিএলডি পড়াইলো, এরকম হয় আর কি। বোর্ড ভাইবা কেমন কোয়েশ্চেন করে, আই মিন কোন কোন বই পড়লে বা, এটা তো আমি অলরেডি অনেক কথা বললাম এটা নিয়ে, যে ভাইবা কোয়েশ্চেন কি করবে এটা আল্লাহ তাআলা জানে। সো মানে ওটা ছাড়া যে কি করবে এটা বলা যায় না। তো ওই যে রিটেন প্রিপারেশন ভালো হইলে আর লেকচারগুলো যখন আপনি করবেন আপনি পেরে যাবেন ইনশাল্লাহ। প্লাস ওই যে আগের ব্যাচের, অর্থাৎ আপনার আগে যারা ভাইবা দিছে ওদেরকে কি 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 প্রশ্ন করছে এগুলা নিতে হবে, ওদের থেকে কোয়েশ্চেন কালেক্ট করতে হবে। আচ্ছা, আমি ফিল্ড মেডিসিনের ক্লাস সিকোয়েন্সের একটা সিকোয়েন্স দিয়ে দিব আপনাদেরকে ইনশাল্লাহ। মানে আমার সিকোয়েন্স মানে, আমি আবার বলি, আমার সিকোয়েন্সটা যারা ফলো করতে পারবেন করেন, আর যার যার কলেজের লেকচারের সিকোয়েন্স ফলো করলেও হবে, সমস্যা নাই। তো আমি যেই সিকোয়েন্সে ক্লাস নিছি সেই একটা সিকোয়েন্স আমি লিখে দিব ওয়েবসাইটের যে ডিসক্রিপশন, ওখানে লিখে দিব ইনশাল্লাহ। কতদিনের মধ্যে কি পরিমাণ পড়া শেষ ওইটা না, মানে আপনার হচ্ছে টোটাল মানে সোয়া এক বছরের মধ্যে শেষ করবেন আর কি, এক বছরের মধ্যে মেডিসিন শেষ করলে হবে। হ্যাঁ, এটার মতো করে আপনি নিজের মতো করে একটা রুটিন রেডি করবেন। ধরেন আপনি এই প্ল্যান করলেন যে আমি আগামী 8 মাসে মেডিসিন শেষ করবো, বা 8 মাস না, এক বছর সময় নেন, এক বছরের মধ্যে আমি মেডিসিন শেষ করব। তো এই হিসাব করে আপনি রুটিন করেন যে তাহলে এই 1.5 মাসে আমি কার্ডিওলজি শেষ করব, অথবা এই আগামী 1.5 মাসে আমি রিউমাটোলজি শেষ করব। তাহলে 1.5 মাস পড়লে কার্ডিওলজিতে আমার কয়টা টপিকস, ওইভাবে ভাগ করেন। তার মানে একটা ক্লাস করার জন্য আমি 3 দিন সময় পাবো, 4 দিন পাবো, এইভাবে করে করে ভাগ করতে হবে। গাইড গুছিয়ে ফেলার ব্যাপারটা তো এতক্ষণ বললাম, অর্থাৎ গাইডের যে ইনফরমেশনগুলো ভুল থাকবে এগুলো কেটে দিবেন। বই থেকে এক্সট্রা ইনফরমেশন সব না, মাথায় রাখবেন। গাইডকে আবার আপনি লিখতে লিখতে বই বানায় ফেলিয়েন না। গাইডে শুধুমাত্র ওই ইনফরমেশনটাই লিখবেন যেটা আপনার পরীক্ষার হলে লিখতে হবে। মানে বুঝছেন, একদম সিলেক্টিভ, জাস্ট এক্সাম ওরিয়েন্টেড গাইড। মানে আপনি যদি আবার গাইডে লিখতে লিখতে ওইটারও একটা বই বানায় ফেলেন তাইলে তো মুসিবত। আমার ক্লাসের কোনো ব্যাখ্যা আপনারা ডেভিডসনে অ্যাড করিয়েন না, কারণ এই ওই যে যে প্রশ্ন করছেন লাবিবা মনে হয়। আচ্ছা, মানে হচ্ছে আমার ক্লাসগুলোর নোটগুলো আপনি আপনার ডেভিডসনে লিখতে লেখার কোনো দরকার নাই তো। আপনি শুধু জাস্ট গল্পের মতো ক্লাসটা শুনবেন, নোটটা তো আপনার কাছে লাইফ টাইম থেকে যাচ্ছে, কোর্স 2 বছর পর শেষ হবে, নোটটা তো আপনার কাছে থাকতেছে। এটা আপনি যখনই বুঝবেন না আবার দেখবেন, সমস্যাকে। আপনার কাজ হলো আমার ক্লাসটা করে গাইডটা গোছানো পরীক্ষার জন্যে। আমার ক্লাস নোট করার কোনো দরকার নাই ইনশাল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, মারমার নিয়ে ক্লাস নিছি আমি। মারমার নিয়ে ক্লাস নেওয়া হয়েছে। মারবার বলতে তো কিছু নাই, ভালভুলার হার্ট ডিজিজ আর কি। MS, MR, AS ক্লাস নেওয়া হয়েছে। আচ্ছা, একজন প্রশ্ন করছেন যে ওয়াইফাই, তারপরে কি অফলাইন অ্যাপস, আসলে এটা তো মেডিভার্স পলিসি, এটাতে তো আর আমার হাত দেওয়ার কিছু নাই। তো এটা একটু কষ্ট করে ম্যানেজ করতে হবে আর কি আপনাকে। ওয়াইফাইটা আপনারা, এক্সটেন্ডার আছে অনেক, যে এগুলো লাগালে মানে হলে তো দেখা যায় একটা ওয়াইফাই দিয়ে 2-3 রুম ইউজ করে। তো কিছু ছোট ছোট ডিভাইস পাওয়া যায়, ওগুলো লাগালে স্পিডটা বাড়ে, ওরকম কিছু কষ্ট করে করতে হবে আর কি। অথবা আরেকটা যেটা করা যায়, আপনি দেখেন ওয়েবসাইটে ক্লাস করলে বেশি এমবি খায় নাকি অ্যাপসে, যেখানে এমবি কম টানে ওখানে আপনি ক্লাসগুলো করেন একসাথে, এক মাসের জন্য আপনি কিনে নেন, জিবি কিনে নেন, কষ্ট করে একটু ম্যানেজ করতে হবে। ইসিজি এক্সরে একদম সিলেক্টিভ পড়াবো, একদম সিলেক্টিভ, যেমন ইসিজি থেকে এমআই, তারপরে হার্ট ব্লক, হ্যাঁ, তারপরে এসভিটি, এলবিবি, আরবিবি, এগুলা, ঠিক আছে, এগুলা পড়াই দিব আর কি। মানে জাস্ট ওই যে যেগুলো ভাইবা বোর্ড শুরু হবে যেটা দিয়ে, ইসিজি থেকে এরকম 5-6টা নিয়ে একটা ক্লাস নিব। এক্সরে থেকে ইনশাল্লাহ এরকম 2-3 ঘন্টার একটা ক্লাস নিব, কোন কোন এক্সরে গুলো দেয়, এগুলো একদম সহজ। এগুলো হচ্ছে যে আপনাদের ভাইবার আগে আগেই, মানে যারা 26-এ আছে, 26-এ যারা এই যে সামনে যারা প্রপ দিবে, ওদের ভাইবার টাইমগুলোতে ক্লাসগুলো নিয়ে ফেলবো ইনশাল্লাহ। জাস্ট এক্সাম ওরিয়েন্টেড বলবো, ওখানে এত ডিটেলস পড়াবো না, দরকারও নাই ইনশাল্লাহ। সব বইয়ের সাবজেক্ট মিলে ভাই একটু মোটিভেশন যদি দিতেন। আসলে দেখেন, ভয়ের কিছু নাই, আমি একটা কথা বলি সব সময়,
যে মানে এই ফিফথ ইয়ারে আসলে বিষয়টা হলো, এখানে আপনারা মাথায় এটা সেট করবেন যে আপনারা কখনোই এখানে পুরো ডেভিডসন শেষ করতে যায়েন না, পারবেনও না, বিপদে পড়বেন। সো আপনারা এখানে খুব ডিপ্লোম্যাটিক ওয়েতে আগাবেন। হ্যাঁ, এবং তিনোটা সাবজেক্টকে সমান গুরুত্ব দিবেন। প্লাস দেখবেন মেডিসিনে একটু পড়া বেশি, মেডিসিনেই পড়াটা একটু বেশি আসলে, গাইনি তো পড়া খুব একটা বেশি না। তো আপনার যেখানে পড়া বেশি মনে হয়, অথবা অনেকে আছে সার্জারি সে ভালো পারে, ধরেন সে সার্জারি পড়াগুলো দ্রুত টানতে পারে, তাহলে সার্জারিতে আপনি একটু সময় কম দিবেন। ধরেন সপ্তাহে 2 দিন সার্জারি পড়লেন, 3 দিন মেডিসিন পড়লেন, 2 দিন গাইনি পড়লেন, এরকম করে করে নিজের মানে হিসেব অনুযায়ী টাইম ডিস্ট্রিবিউট করবেন। আপনি যেটাতে এক্সপার্ট ওটাতে সময় কম দিবেন, আপনি যেটা কম পারেন ওটাতে একটু সময় বেশি দিবেন। আর এখানে ডিপ্রেশনের কিছু নাই, কম্পিটিশনের কিছু নাই। আপনার টার্গেট হলো প্রফটা একবারে পাশ করে ফেলা। দেখেন এই গল্পটা আমি বলি এবং আপনারাও দেখেছেন, মেডিকেলে অনেক সময় দেখা যায় যারা টপার ওরা দিন শেষে পিছিয়ে যায়, দেখা যায় যারা মিড বেঞ্চার ওরা দিন শেষে আগায় যায়। তো মানে এখানে আসলে প্লেস করতে হবে, অনার্স পেয়ে যেতে হবে, এগুলো নিয়ে মানে স্ট্রেস নেবেন না। আপনার কাজ হলো প্রফটা যাতে না আটকায়, একবারে পাশ করে ফেলতে হবে ইনশাল্লাহ। আর কিছু ক্লাসগুলো একটু প্রথমে লেংদি লাগবে, পরে দেখবেন অভ্যস্ত হয়ে যাবেন, মানে পড়তে পড়তে অভ্যস্ত হয়ে যাবেন। আর অবশ্যই সবাই একটা কাজ করবেন, আমার কথা বলা একটু স্লো, সো আপনারা 2x স্পিডে দিয়েও ক্লাসগুলো করতে পারবেন, বুঝতে কোনো প্রবলেম হয় না। আমি নিজে দেখেছি যে 2x স্পিডে দিলেও কিন্তু আপনারা খুব সহজে বুঝবেন, ফলে টাইমটা অনেক বেঁচে যাবে। 3 ঘন্টার ক্লাস 1.5 ঘন্টা হয়ে যাবে। 2x স্পিডে দেখবেন সবাই। আর মোটিভেশন জিনিসটা আসলে, মোটিভেশন, রেগুলার মোটিভেশন লাগবে, হয়ে যাবে ইনশাল্লাহ। বন্ধুদের সাথে থাকবেন। আচ্ছা, ইন্ডেক্সের যে বিষয়টা ওটা তো লেকচারের, দেখি আছে এটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওটা তো মনে লেকচারে বলে দিই, তো শুরু করার আগেই তো বলি যে আজকে আমরা এটা পড়বো, এরকম তো বলি। লাভিবা যিনি জিজ্ঞেস করলেন, ওয়েবসাইটে আপনার লেকচারগুলোর মধ্যে ইন্ডেক্সেই ডিজিজের নাম আলাদা করা যায়, ভালো হয়। মানে আমি বুঝিনি, আবার একটু কষ্ট করে বুঝাই বললেন। ভাইয়া কোন টাইমে পড়লে পড়াটা বেশি ইফেক্টিভ? সারাদিন ক্লাস শেষে ইভিনিং ওয়ার্ক করে এসে রাতে পড়ার এনার্জি পাই না। আচ্ছা, দেখেন একটু এই সময়টা একটু কষ্ট হবে এটা। পড়া বেনিফিট বলতে দেখেন, এক একজনের এক এক সময় পড়া বেশি ভালো হয়। আর সবচেয়ে ভালো পড়া তো ফজরের পরও হয়, এটা তো আমরা সবাই জানি, কিন্তু মানতে পারি না আর কি। সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে আসলে ফজর পড়ে না ঘুমানো, তখন একটু পড়েন। আর ফিফথ ইয়ারে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, যাদের সবাই, আমরা তো আপনাদের মতোই, আমরা এখানে যারা আছি ম্যাক্সিমামই হচ্ছে লো মিডল ক্লাস, মানে আমাদের আসলে নিজেকেই নিজের খরচ চালাইতে হয়, স্পেশালি ছেলেদেরকে। সো প্রয়োজনের বাইরে টিউশনি করিয়েন না, অ্যাটলিস্ট এই বছরটা আর কি। 2টা করেন টিউশনি। হ্যাঁ, কারণ পড়া তো 2টা টিউশনি করেন। মেয়েরা না পারলে টিউশনি করার দরকার নাই, মানে যদি আপনাদের টাকার খুব বেশি ঝামেলা না থাকে তাহলে টিউশনি করেন না, তাহলে সময় বারাকা হবে। মানে ফিফথ ইয়ারটা আর কি। আর ছেলেদের যারা যাদের খুব বেশি ইকোনমিক সাপোর্ট দরকার, আপনারা ম্যাক্সিমাম 2টা টিউশনই করতে পারেন। বাকি সময়টা একটু কাজে লাগানোর চেষ্টা করতে হবে। এবং আমি সবসময় বলি যে লাইব্রেরিতে পড়িয়েন, যারা একা পড়তে পারেন না লাইব্রেরিতে বন্ধুদের সাথে পড়বেন। তাইলে হয় কি, ওই যে যখন 10টা কম্পিউটার একসাথে অ্যাটাচড হয় ওটা সুপার কম্পিউটার হয়ে যায় না, এরকম আর কি। লাইব্রেরিতে পড়লে, গ্রুপে পড়লে পড়াটা সহজ হয়ে যায়। মানে আপনি 10 ঘন্টার পড়া 5 ঘন্টা হয়ে যাবে বন্ধুদের সাথে পড়লে, ভালো বন্ধুদের সাথে। আবার আড্ডায় পড়ে গেলে ঝামেলা আর কি। আর কিছু? আমি ওইটাই বারবার বলতেছি আপনাদেরকে যে আমার ক্লাসটা আপনারা 2x স্পিডে দেখবেন, 2x স্পিডে দেখবেন, বোঝা যাবে। শুরুতে একটু হিজিবিজি হিজিবিজি লাগবে, কিন্তু দেখবেন অভ্যস্ত হয়ে যাবেন। মানুষের ব্রেইন আল্লাহ তাআলা বানাইছে এইভাবে। অর্থাৎ আপনি যখন 2x স্পিডের লেকচারটা দেখা শুরু করবেন, দেখবেন আপনি তখন আর কারো ভিডিও 1x দেখতে পারেন না। হ্যাঁ, ফলে আপনাদের অনেক সময় বেঁচে যাবে। আপনি চিন্তা করেন না, ধরেন আমি 150 ঘন্টা ক্লাস নিলাম, 2x স্পিডে দেখলে এটা অর্ধেক হয়ে যাবে, সময় বেঁচে যাবে। আর কিছু শেষ করব ইনশাল্লাহ। আপনাদের কনফিউশন আছে কিনা আর কোনো বলেন? আর কি নিয়ে কনফিউশন? হোয়াটসঅ্যাপে প্রশ্ন, হোয়াটসঅ্যাপে করবেন ইনশাল্লাহ। আমি আগে আরেকবার আপনাদের বললাম, বিনীত অনুরোধ, পার্সোনালি কেউ একান্ত প্রয়োজন না হলে মেসেজ দিয়েন না, অনেক মেসেজ, আমার মাথা খারাপ হয়ে যায় এমনিই।
সব মেসেজ স্কিপ হয়ে যায়, বুঝছেন, মেসেজগুলো স্কিপ হয়ে যায়, রিপ্লাই দিই না, পরে দেখা যাচ্ছে অনেকের মেসেজ স্কিপ হয়ে যায়। তো আমি গ্রুপগুলো চেক করি, ব্যাচের গ্রুপগুলো চেক করি। সো আপনাদের যে কোনো একাডেমিক প্রশ্ন পার্সোনালি না করে গ্রুপে জিজ্ঞেস করলে আমার উত্তর করতে সুবিধা হয়, এবং মেসেজটা স্কিপ হয় না, বাদ হয়ে যায় না। কোনো সাজেশন আছে আর? না না, ডেভিডসন নিউ এডিশন আবার পিডিএফ তো আর বানানো লাগবে না, শুধু নতুন যে ইনফরমেশনগুলো আসবে, যেহেতু আমার আলহামদুলিল্লাহ আমি পড়ি আইপ্যাডে সবসময়, এগুলো আলহামদুলিল্লাহ 1-2 পেপার। ধরেন ডেভিডসন নতুন এডিশন আসার পরে ব্রোঙ্কিয়াল অ্যাজমাতে 10টা লাইন যোগ হয়েছে নতুন করে, আমি ওই 10টা লাইন আলাদা একটা পেজ যোগ করে দিব, যে নিউ লাইন্স ফ্রম ডেভিডসন 25, এরপরে ওইতে 2টা পেজ অ্যাড করে দিব নোট। তারপর আগের যে ব্রোঙ্কিয়াল অ্যাজমা ওটা ডিলিট করে নতুন পিডিএফটা আপলোড করব, ওইটা নিয়ে আপনার কোনো হেডেক নাই, ওই দায়িত্ব আমার। আমি বললাম যে আপনাদের পুরো মেডিসিনের প্যারা আমার, শুধু গাইডটাকে পরীক্ষার জন্য তৈরি করার দায়িত্ব আপনার, এই কাজটা আপনার, এইটা প্লিজ কইরেন, আমার মান সম্মানও রাখেন, আপনারা পাশ করে যান, এটাই দোয়া করি। অর্থাৎ এই যে ক্লাস করা শেষে অবশ্যই গাইড গোছাবেন, অবশ্যই গাইড গোছাবেন। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করতে থাকেন, আপনারা পারবেন। আমার শুধু টেনশন হচ্ছে রকেটকে নিয়ে আর কি। আর আমিও তো সবসময় রকেট না, রকেটের গতিতে চলে ওরা। হ্যাঁ হ্যাঁ, এগুলোই দেখবেন, এগুলোই নোটস টেলিগ্রামে যেটা আছে সেটাই দেখবেন। এবং ডেভিডসন 25 আসলে নতুন লাইনগুলো আমি অ্যাড করে দিব, তখন ওগুলা আমি বলে দিব ইনশাল্লাহ। হোয়াটসঅ্যাপে তো আপনাদের সাথে যোগাযোগ হবেই, হোয়াটসঅ্যাপে 24 আওয়ার্স তো আমরা আছি ইনশাল্লাহ, হ্যাঁ। সো আমি বারবার ওইটাই বলি আপনাদেরকে, এবং আমাদের টার্গেটটা এটাই, যে আপনারা পুরো ডেভিডসন পড়তে যায়েন না, বুঝছেন, আমার আপনার টার্গেট মেইন হলো আপনারা সবাই এক চান্সে প্রফটা পাশ করে যাবেন। এবং সত্যি বলতেছি আমি একদম, সেটা হলো যে আমি যখন এফসিপিএস দিলাম আলহামদুলিল্লাহ একবার আল্লাহ তালা পাশ করাইছে, তো একদম রেসিডুয়াল নলেজ দিয়ে হয়ে গেছে সব। সো এই যে এখন বেসিকগুলো ক্লিয়ার করে পড়বেন, দেখবেন এফসিপিএস 1-2 পেপার বসলেই হয়ে যাবে আল্লাহ কবুল করলে ইনশাল্লাহ, কোচিংও করতে হবে না। হ্যাঁ, পেডি ক্লাস নিচ্ছি, পেডি ক্লাস নোট করতেছি। পেডি দ্রুত শেষ হয়ে যাবে, কারণ পেডিতে আসলে আমি দেখলাম খুব বেশি টপিকস নাই আলহামদুলিল্লাহ, আমি প্ল্যান সাজাই ফেলছি। এবং মজার বিষয় হলো পেডিতে আসলে আলহামদুলিল্লাহ ওরকম ডিটেলস বোঝানোর সুযোগ নাই, হ্যাঁ। সো পেডি ক্লাসগুলো এত এক্সটেন্সিভ হবে না, মেডিসিনের ক্লাসগুলো, ইন্টারনাল মেডিসিনের ক্লাস যেরকম এক্সটেন্সিভ, প্রত্যেক লাইনে লাইনে এক্সপ্লেনেশন, পেডি তো ওরকম এত এক্সপ্লেনেশন নাই। দ্রুতই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি আমার, ইনশাল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ ধৈর্য ধরে থাকার জন্য। দোয়া করি আপনারা যাতে অনেক ভালো রেজাল্ট করেন, এটাই। আর কোনো কনফিউশন, এই ক্লাসের ব্যাপারে কোনো কমপ্লেন থাকলে জানান, একদম ফ্র্যাঙ্কলি জানান, ফ্র্যাঙ্কলি। ক্লাসের ব্যাপারে শুধু পজিটিভ কথা বললে তো হবে না, নেগেটিভ কথা বলেন। আচ্ছা, আর একটা কথা, সেটা হলো ক্লাসে আমাকে অনেক, ম্যাক্সিমাম ক্লাসে আমাকে দেখা যায় না রাইট আপার কোণায়, এটাতে আপনাদের কোনো প্রবলেম তো হওয়ার কথা না, প্রবলেম হয়? মানে এই দেখা যাচ্ছে শুধু স্ক্রিনে ক্লাস নিচ্ছি আর কি, বুঝতে প্রবলেম হয় কি না? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ঠিক আছে, গুড। কারণ ওই যে স্ক্রিনে পড়াইতে গেলে, উপরে দেখাইতে গেলে আবার ওটা হচ্ছে ভিডিও সাইজগুলো অনেক বড় হয়ে যায়। আলহামদুলিল্লাহ, গুড। 2টা ভিডিও করে যখন ভিডিওটা বানাইতে যাই তখন এক একটা ভিডিও অনেক বড় হয়ে যায়, প্রায় 7-8 জিবি হয়ে যায়। রেকর্ডেড ক্লাস করতে কোনো প্রবলেম হয়? রেকর্ডেড ক্লাস, আমার কেন জানি সবসময় রেকর্ডেড ক্লাস ভালো লাগে, রেকর্ডেড ক্লাসে কোয়ালিটি ভালো দেওয়া যায়। ক্লাসে অ্যান্ড্রু কাইন্ড পড়াচ্ছে, এটা কিভাবে ম্যানেজ করবো? আচ্ছা, আমি একটা সহজ হিসাব বলি দিই আপনাদের জন্য, একটা সহজ হিসাব বলি, প্যারা নিয়েন না। ধরেন আপনার ক্লাসে আজকে স্যারে পড়াইলো হাইপোথাইরয়েডিজম, ধরেন আপনি আমার ক্লাস খুলে হাইপোথাইরয়েডিজম পড়ে ফেলেন। হাইপোথাইরয়েডিজম পড়তে গিয়ে, মানে আমার নোটের কোনো কিছু, আমার ক্লাস করতে গিয়ে যদি আপনি কিছু না বুঝেন, ধরেন হাইপোথাইরয়েডিজম আমার ক্লাস করতে গেলেন, দেখা যাচ্ছে আমি ওখানে একটা কথা বলতেছি যে এটা আপনাদেরকে থাইরোটক্সিকোসিসে পড়িয়েছিলাম। তো এখন আপনার আবার থাইরোটক্সিকোসিস ক্লাসটা করার দরকার নেই, আপনি আমাকে গ্রুপে জিজ্ঞেস করেন যে ভাইয়া এই হাইপোথাইরয়েডিজম লেকচার আপনি একটা কথা বলেছেন থাইরোটক্সিকোসিস, এটা পড়াইছেন, যদি এটা কাইন্ডলি বলতেন, আমি আবার ভয়েসে বলে বুঝাই দিব ইনশাল্লাহ, সমস্যা নাই। আপনারা তাহলে আপনাদের ভালো হয়, আপনাদের যেই চ্যাট দেখে যেটা বুঝলাম, যে আপনারা আপনাদের কলেজের লেকচারটাকেই তাইলে ফলো করেন, কলেজে যেদিন যেই টপিকস পড়ায় ওই দিন ওইটা পড়ে ফেলেন, তাহলে ভালো হয়। কারণ কলেজে ওই স্লাইড পড়ানোর সময় স্যাররা আপনাদেরকে কিন্তু ভাইবা টাচ দেয়। স্যারদের লেকচারগুলো বোরিং হইলেও এই কারণেই করতে বলি সব সময়, কারণ স্যারের ক্লাসে তো আপনি প্রশ্ন পাবেন,
যেমন আমি সিওপিডি নিয়ে আপনাকে অনেক কথা বলবো, কিন্তু স্যার বলবে যে এটা আমি ভাইভাতে ধরি, এটা স্যাররা ধরে, এটা এক্সটার্নালে ধরে। তাহলে ক্লাসে যারা মনোযোগী থাকে এটা একটা লাভ, প্লাস ক্লাসে যারা রেগুলার থাকে স্যাররা ওনাদেরকে চিনে। তখন দেখা যাচ্ছে আপনি এরিয়া করলেন, এই ভাইভাতে বসলেন, ইন্টারনাল বলছে স্যার ওই ছেলেটা তো অনেক ভালো, মেয়েটা তো অনেক ভালো, ও প্রতিদিন ক্লাস করে। এই এক কথায় তো আপনি পাস নিশ্চিত হয়ে গেছে আল্লাহ দিলে। এই কারণে মাইকেল হওয়া যাবে না আর কি, মাঝে মাঝে আতেল হইতে হবে। আর শেষ করবো ইনশাল্লাহ। এই ক্লাসের রেকর্ড দেখে সময় নষ্ট করবেন কেন সোয়াইব? ক্লাস তো করে ফেললেন আপনি, থাকবে রেকর্ড থাকবে ইনশাল্লাহ। আগে বলি নাই আর কি, রেকর্ড থাকবে বললে তো কেউ জয়েন হবে না। আচ্ছা তাইলে আমি মনে হয় বিসমিল্লাহ করে শেষ করি। আর হচ্ছে সবার জন্য দোয়া ইনশাল্লাহ, আমার জন্য দোয়া করেন আল্লাহ তাআলা যেন। হ্যাঁ ক্লাস রেকর্ড থাকবে ভাই, আপনি দেখে নিয়েন, সমস্যা নাই সোহাইব, দেখে নিয়েন। আর হচ্ছে আমি আমি আসলে খুব বড় কেউ না, আমাকে স্যারটার ডাকিয়েন না, আমি আপনাদের মতোই, ভাই বইলেন ইনশাল্লাহ, কোনো অসুবিধা নাই। তাইলে হলো এই পড়াশোনা করেন ভালো করে, এই শুরু থেকেই খুব বেশি স্ট্রেস নিয়েন না, অর্থাৎ শুরুতে খরগোশের মতো দৌড়াবেন পরে কচ্ছপ হয়ে যাবেন, এটা করেন না, শুরু থেকে কচ্ছপ হন, কিন্তু টানা দৌড়াইতে থাকেন, তাইলে রেসে জিতবেন ইনশাল্লাহ, ওইটাই। কেমন ওইটাই? ঠিক আছে ইনশাল্লাহ। সবার জন্য দোয়া। কোনো ঝামেলা হলে গ্রুপে জিজ্ঞেস করেন, আর কোনো ক্লাসে কোনো প্রবলেম হলে বুঝতে আমাকে জিজ্ঞেস করবেন। ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব, আমার জন্য দোয়া করিয়েন। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।